11 আগস্ট। স্পিলেট ছোট্ট একটা ভুল করার ফলে বিশ্রী একটা কাণ্ড ঘটে গেল। শেষ রাতের দিকে সবাই যখন ঘুমে অচৈতন্য, তখন টপ বিকট স্বরে চিৎকার চেঁচামেচি জুড়ে দিল। ব্যাপারটা কেবল অত্যাশ্চর্যই নয়, রহস্যজনকও বটে। সে ছুটোছুটি দাপাদাপি করছে আর অনবরত গর্জন করছে। প্যানক্রফট হুড়মুড় করে ঘুম থেকে উঠে চারদিকে তাকিয়ে ব্যাপারটা সম্বন্ধে আঁচ করে নিতে চাইলেন। জমাট বাঁধা অন্ধকার, কিছুই দেখা যায় না। অন্ধকার ভেদ করে অদৃশ্য কণ্ঠের চাপা গর্জন তার কানে এলো। ইতিমধ্যে সবার ঘুম ভেঙে গেছে। প্যানক্রফট কাঁপা কাঁপা গলায় উচ্চারণ করলেন, সর্বনাশা ব্যাপার ঘটে গেছে। প্লোটোতে কোনো জানোয়ার হয়তো ঢুকেছে। নেবুচাডনেজার ভুরু কুঁচকে চোখে মুখে বিস্ময়ের ছাপ এঁকে বললেন, গর্জন শুনে মনে হচ্ছে নেকড়ে। নেকড়ে যদি নাও হয় তবে অবশ্যই কোনো না কোনো হিংস্র জানোয়ার। সে না হয় এলো, কিন্তু জানোয়ারটা নদী পেরিয়ে এখানে এলো কি করে? হার্ডিং রীতিমতো রাগত স্বরেই বললেন, তোমাদের খামখেয়ালির জন্যই এমন একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে। নির্ঘাত তোমাদের কেউ না কেউ পোলটা তুলতে ভুলে গেছ। স্পিলেট নিতান্ত অপরাধীর স্বরে বলে উঠল, আমি এমন ভয়ঙ্কর ভুলটা করেছিলাম। পোলটা তোলার কথা একদম খেয়াল ছিল না। ক্যাপ্টেন হার্ডিং বললেন, দোষগুণ বিচারের সময় এটা নয়। সবার আগে সমস্যার সমাধান করা দরকার। আবার ক্যাপ্টেন হার্ডিং এর মুখের কথা শেষ হতে না হতেই হিংস্র জানোয়ারের তর্জন গর্জন শুরু হয়ে গেল। তবে এখন মনে হচ্ছে জানোয়ারের সংখ্যা অবশ্যই একটা নয়, অনেকগুলো। হার্ডিং নিঃসন্দেহ হলেন এরা নেকড়ে জাতীয় এক বিশেষ ধরনের জানোয়ার। হিংস্র শেয়াল কাউকে বাটে পেলে জান খতম না করে রেহাই দেয় না। দ্বীপবাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে হৈ হৈ করে বেরিয়ে পড়লেন। ব্যাস, শুরু হয়ে গেল হিংস্র জানোয়ারদের সঙ্গে তুমুল লড়াই। রাত্রির অন্ধকার ভেদ করে প্রায় 100 জোড়া চোখ জ্বলজ্বল করতে লাগলো। হিংস্র জানোয়ারদের উপর অকুতোভয় টপ বীর বিক্রমে গর্জন করতে করতে ঝাঁপিয়ে পড়ল। সুতীক্ষ্ণ দাঁত দিয়ে সে কতকগুলো জানোয়ারকে টুটি চেপে ধরে ঘায়েল করেছে তার ইয়ত্তা নেই। কয়েক মুহূর্তের মধ্যেই ঘটে গেল রীতিমতো রক্তারক্তি কাণ্ড। ভোরের আলো ফুটে উঠলে দেখা গেল প্রায় 50টা হিংস্র জানোয়ার মাখামাখি অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলো, সবার হুঁশ হলো। জ্যাপ কোথায়? কই, তাকে তো কোথাও দেখা যাচ্ছে না। দ্বীপবাসীরা চারদিকে ছুটোছুটি দাপাদাপি করে তার খোঁজ করতে লাগলেন। শেষ পর্যন্ত ক্ষেতের আলের কাছে জ্যাপের নিঃসার দেহটাকে মুখ থুবড়ে পড়ে থাকতে দেখা গেল। অস্থির চিত্ত নেবুচাডনেজার প্রায় মাটিতে শুয়ে পড়ে জ্যাপের বুকের ওপর মাথা রেখে পরীক্ষা নিরীক্ষা করতে লাগলেন। একসময় চেঁচিয়ে উঠলেন, আছে, প্রাণ আছে, জ্যাপ বেঁচে আছে। সবাই মিলে ধরাধরি করে জ্যাপকে গ্রানাইট হাউসের সামনে নিয়ে শুইয়ে দিলেন। তার ঘাড়ের কাছে একটা ক্ষত, হিংস্র জানোয়ারদের দাঁতের দাগ। জ্যাপের শোচনীয় পরিস্থিতিতে টপের মন ভারাক্রান্ত। ছলছল চোখ দুটো মেলে তার দিকে তাকিয়ে সে সর্বক্ষণ গুম হয়ে বসে রইল। দ্বীপবাসীদের আন্তরিক সেবা যত্নে কয়েকদিনের মধ্যেই জ্যাপ সুস্থ হয়ে উঠল, স্বাভাবিকতা ফিরে পেল। 25 আগস্ট। জ্যাপ আবার কাজে মেতে গেল। সে এক অত্যাশ্চর্য কাজের মাধ্যমে নতুন করে দ্বীপবাসীদের চমক লাগিয়ে দিল। দ্বীপবাসীরা যখন নিজ নিজ কাজে ব্যস্ত, তখন গুটি গুটি গ্রানাইট হাউসে ঢুকে প্যানক্রফটের পাইপটা নিয়ে তামাক টানতে লাগলো। ধোঁয়ায় ঘর অন্ধকার হয়ে গেল। পায়ের ওপর পা তুলে সে যখন মৌজ করে তামাক টানছে, তখন সবাই এক এক করে ঘরে ফিরলেন। তার কাণ্ড দেখে সবাই তো হেসে গড়াগড়ি খাবার জোগাড় হলেন। প্রভুদের দরজায় দেখেই জ্যাপ দুম করে লাফিয়ে চেয়ার ছেড়ে উঠে মুখ থেকে পাইপটা নামিয়ে নিল। নিতান্ত অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। এখন আর সবাই সরবে না হেসে পারলেন না। অক্টোবর মাস এলো। দ্বীপবাসীরা নতুন একটা নৌকা তৈরি করলেন। সদ্য তৈরি বিশালায়তন নৌকাটার নামকরণ করা হলো বোন অ্যাডভেঞ্চার। নৌকাটাকে জলে ভাসানো হলো। দ্বীপবাসীদের নিয়ে সেটা উল্কার বেগে ছুটে চলল। একসময় হারবার্ট নৌকা থেকে জলের উপর ঝুঁকে পড়ে রহস্যজনক একটা কাঁচের বোতল তুলে নিলেন। তার ছিপিটা খোলা মাত্র তার ভেতর থেকে একটা পাকানো কাগজ বেরিয়ে এলো। তাতে দুটো ছত্র লেখা,
ট্যাবর দ্বীপে নির্বাসিত এক অদৃষ্ট বিলম্বিত। 15.3 পশ্চিম দ্রাঘিমা ও 37.11 দক্ষিণ অক্ষাংশ। প্যানক্রফট ইতিপূর্বে ক্যাপ্টেন হার্ডিংকে ট্যাবর দ্বীপের কথা বহুবার বলেছেন, কিন্তু কোনো প্রয়োজন বোধ না করায় তিনি বরাবরই নানা কৌশলে তার প্রস্তাবটাকে এড়িয়ে গেছেন। রহস্যজনক বোতলটা আবিষ্কৃত হওয়ায় তিনি এখন নিজে থেকেই সেখানে যাওয়ার কথা তুললেন। কাগজের টুকরোটার গায়ে আরেকবার চোখ বুলিয়ে তিনি বললেন, কাগজের চিলতেটা লেখা পড়ে মনে হচ্ছে নির্বাসিত ভদ্রলোক নৌবিদ্যার অনেক কিছুই রপ্ত করেছেন, আর তিনি হয় আমেরিকান, না হয়তো ইংরেজ, নইলে ছত্র দুটো ইংরেজিতে লিখতেন না। ব্যাপারটা অত্যাশ্চর্যই বটে, নইলে বোতলটা তাদের নৌকার ধার কাছ দিয়ে না গিয়ে অন্য কোনো জায়গা দিয়েও তো ভেসে যেতে পারত। ক্যাপ্টেন হার্ডিং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, ট্যাবর দ্বীপে যাবেনই। ভোরের আলো ফুটে উঠতে না উঠতেই দ্বীপবাসীদের নিয়ে বোন অ্যাডভেঞ্চার ট্যাবর দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করল। বেলা 11টার কাছাকাছি অ্যাডভেঞ্চার দ্বীপের মাটি স্পর্শ করল। ব্যাপার দেখে দ্বীপবাসীরা বিস্ময়ে অভিভূত হয়ে পড়লেন। লোকটার তো সমুদ্রের পাড়ে ছুটে আসা উচিত ছিল, বহু দূর থেকেই তো নৌকাটাকে দেখা গেছে। নির্বাসিত লোকটা কি এতক্ষণেও তাদের দেখতে পায়নি? দ্বীপবাসীরা নিজেদের মধ্যে বলাবলি করলেন, দ্বীপে নেমে খোঁজাখুঁজি করলে নির্ঘাত তাকে পাওয়া যাবে। দ্বীপের এবড়োথেবড়ো পথ ধরে কিছু দূর এগোতেই তারা একটা কাঠের ঘর দেখে থমকে দাঁড়িয়ে পড়লেন। ধরেই নিলেন এটাই নির্বাসিত লোকটার আস্তানা। এগিয়ে গিয়ে দরজা ঠেলে ভেতরে উকি দিয়েই তারা যার পর নাই বিস্মিত হলেন। ভোঁ ভোঁ, ভেতরে কেউই নেই। দ্বীপের বুকে ক্রমে সন্ধ্যার অন্ধকার নেমে এলো, তবু অদৃষ্ট বিলম্বিত লোকটার ডেরায় ফেরার নামটিও নেই। উপায়ান্তর না দেখে প্যানক্রফট গলা ফাটা চিৎকার চেঁচামেচি করে লোকটাকে বহুভাবে সম্বোধন করে ডাকাডাকি করতে লাগলেন। বৃথা চেষ্টা, কোনো সাড়াই এলো না। ঘরের ভেতর পাত্র ভর্তি বারুদ আর কার্তুজ ছাড়াও অনেক কিছুই খুঁজে পাওয়া গেল। তবে লোকটা গেল কোথায়? তবে কি দ্বীপ ছেড়ে চলেই গেছে? তা যদি না হয় তবে তার দেহটা বা দেহের খাঁচাটাই বা গেল কোথায়? ঘরটার মধ্যে সবাই গুটিসুটি মেরে রাতটা কাটিয়ে সকাল হতেই সবাই নৌকো নিয়ে বেরিয়ে পড়লেন দ্বীপটাকে চক্কর মারার জন্য। দ্বীপবাসীরা রহস্যময় লোকটার ঘরে শুয়ে বলাবলি করছিলেন। ঘরটা কাঠের তৈরি, জাহাজের কাঠ, জাহাজের ভাঙ্গা অংশ। একটা কাঠের গায়ে স্পষ্টাক্ষরে লেখা ব্রিটানিয়া, BR-TAN-A, অর্থাৎ সম্পূর্ণ নামটা হয়তো ব্রিটানিয়া ছিল। মাঝের কয়েকটা অক্ষর রোদ বৃষ্টিতে মুছে গেছে। দ্বীপের চারদিকে একবার চক্কর মেরে দ্বীপবাসী অভিযাত্রীরা এবার সত্যই হতাশ হলেন। একসময় নৌকা থেকে নেমে তারা খাবারের খোঁজে জঙ্গলের ভেতর ঢুকলেন। ফলমূল খোঁজাখুঁজি করতে করতে তারা পরস্পরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়লেন। বেশ কিছুক্ষণ পর একসময় হারবার্টের বুকফাটা আর্তনাদ তার সহযাত্রীদের কানে এলো। কণ্ঠস্বরটা অনুসরণ করে সবাই উদ্ভ্রান্তের মতো ছুটোছুটি করে তার কাছে যেতেই থমকে দাঁড়িয়ে পড়লেন। ভয়ঙ্কর এক দৃশ্যের মুখোমুখি হলেন তারা। দেখলেন হারবার্ট চিত হয়ে মাটিতে পড়ে আছাড়ি পিছাড়ি করতে করতে বুকফাটা আর্তনাদ করছে, আর ভীষণাকৃত একটা দানব তার বুকের উপর বসে চরমতম আক্রোশে তাকে কিলচর মেরে চলেছে। রীতিমতো ভয়ঙ্কর এক দৃশ্য। সবাই ছুটোছুটি করে অনেক কষ্টে ভয়ঙ্কর সে দানবটার কবল থেকে হারবার্টকে মুক্ত করলেন। পূর্বপুরুষের বরাতের জোরে তিনি এ যাত্রায় প্রাণে বেঁচে গেলেন। কারো বুঝতে অসুবিধা হলো না এ লোকটাই নির্বাসিত লোক। জনমানবহীন দ্বীপে একা একা বিরুদ্ধ প্রকৃতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে গিয়ে তার মনুষ্যত্ব লোপ পেয়ে গেছে। আজ সে মানুষের স্বভাব হারিয়ে পশুতে পরিণত হয়েছে। দ্বীপবাসীরা রহস্যজনক নির্বাসিত লোকটার দিকে অপলক চোখে তাকিয়ে দেখতে লাগলেন। সে রাগে অনবরত ফুঁসে চলেছে। দীর্ঘদিন একা কাটিয়ে সে কেবল হিংস্র ভাব হারিয়েছে বিবেক, মনুষ্যত্ব আর মুখের ভাষা পর্যন্ত। আজ পশুর মতোই বোবা। বিশ্রী স্বরে ঘোতঘোত করা ছাড়া আর কোনো সাধ্যই তার নেই। স্পিলেট বললেন, লোকটাকে আমরা লিঙ্কন দ্বীপে নিয়ে গিয়ে
প্রশিক্ষণের মাধ্যমে তার ভেতরের মনুষ্যত্বটাকে আবার জাগিয়ে তুলব। অচিরেই তাকে আবার অন্য 10 জনের মতোই সভ্যভব্য করে তোলা যাবে। রহস্যজনক লোকটাকে ঝলসানো শুয়োরের মাংস খেতে দেয়া হলো। সে চরম বিতৃষ্ণায় সেগুলো ছুঁড়ে ফেলে দিল, কিন্তু কাঁচা মাংসের টুকরো দিতেই ক্ষুধার্ত জানোয়ারের মতো দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে পরম তৃপ্তিতে খেতে আরম্ভ করল। 15ই অক্টোবর সকালে বোন অ্যাডভেঞ্চার লিঙ্কন দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করল। 17 অক্টোবর দ্বীপবাসী অভিযাত্রীদের নৌকা নির্বিঘ্নেই চলল। বিকেলের দিকে নৌকারোহীরা প্রমাদ গুনলেন। প্রবল ঝড় উঠল। ঝড়ের বেগ ক্রমেই বেড়ে চলল। প্যানক্রফটের কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। 17 অক্টোবরও নৌকারোহীরা নিরবচ্ছিন্ন দুর্ভাবনার মধ্যে কাটালেন। বিকেলের দিকে একেবারেই অভাবনীয় ও অবিশ্বাস্য এক কাণ্ড ঘটে গেল। দেখা গেল কয়েদি দানবটা তার জায়গা থেকে বেরিয়ে এসেছে। ডেকের কার্নিশের কাঠ ভেঙে নিঃশব্দে ভিতরে ঢুকে এসেছে। নৌকার ভাঙা জায়গা দিয়ে হুড়হুড় করে নৌকার ভেতরের জমে থাকা জল বেরিয়ে যাওয়ায় নৌকাটা অস্বাভাবিক হালকা হয়ে গেল। আশ্চর্য, নৌকাটা এবার উল্কার বেগে ছুটতে শুরু করল। কয়েদিটার উপস্থিত বুদ্ধি দেখে স্পিলেট রীতিমতো হকচকিয়ে গেল। চোখের তারায় বিস্ময়ের ছাপ এঁকে অপলক চোখে তার মুখের দিকে তাকিয়ে রইলেন। তখন রাত্রি 2টোর কাছাকাছি। নৌকারোহীরা হঠাৎ অদূরে আলো দেখে উল্লসিত হয়ে সমস্বরে চেঁচিয়ে উঠলেন, আলো আলো, ওই যে আলো দেখা যায়। হ্যাঁ, আলোই বটে। ক্যাপ্টেন হার্ডিং লিঙ্কন দ্বীপের গ্রানাইট হাউসে আগুন জ্বেলেছেন। আলোকরশ্মিটুকুর উৎস ক্যাপ্টেন হার্ডিংয়েরই জ্বালা আলো। এতক্ষণ নৌকাটা লিঙ্কন দ্বীপটাকে ছেড়ে ভুল পথে এগিয়ে যাচ্ছিল। ক্যাপ্টেন হার্ডিংয়ের আলো নৌকারোহীদের পথের নির্দেশ দান করল। গ্রানাইট হাউসে পৌঁছে দ্বীপবাসীরা ট্যাবর দ্বীপ থেকে বন্দি করে নিয়ে আসা রহস্যজনক নির্বাসিত লোকটাকে ক্যাপ্টেন হার্ডিং এর সামনে হাজির করলেন। ক্যাপ্টেন হার্ডিং 2 পা এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখতেই একটা অদ্ভুত ভাবান্তর লক্ষ্য করলেন। প্যানক্রফট বললেন, মাস কয়েক আগেও সে আমাদের মতোই সুস্থ স্বাভাবিক ছিল। জ্ঞান বুদ্ধি আর বিবেচনাবোধ পুরো দস্তুর ছিল। তা যদি নাই ছিল, তবে লোকটা এমন গোজকাজ করে চিঠি লিখে বোতলে করে পাঠালোই বা কী করে? এদিকে বিচক্ষণ হার্ডিং অপলক চোখে অনুসন্ধিৎসু নজর মেলে রহস্যজনক লোকটার মুখের দিকে তাকিয়ে থেকে ইতিমধ্যে অনেক কিছুই আবিষ্কার করে ফেললেন। তিনি নিঃসন্দেহ হলেন লোকটার মধ্যে চেতনার স্ফুলিঙ্গ ছাইচাপা পড়ে রয়েছে। সুযোগ পেলে যথাসময়েই তার প্রকাশ ঘটতে বাধ্য। ক্যাপ্টেন হার্ডিংয়ের নির্দেশে দ্বীপবাসীরা আগন্তুক লোকটার সঙ্গে স্নেহ, মায়া, মমতাপূর্ণ আচরণ করতে লাগলেন। অচিরেই তার মধ্যে স্বাভাবিকতা ফিরে এলো। তার মাথার উস্কো খুস্কো চুল অন্য 10 জনের মতো করে ছেটে দেওয়া হলো। বুক পর্যন্ত নেমে আসা দাড়িগুলোকে কামিয়ে পরিষ্কার করে দেয়া হলো। আশ্চর্য ব্যাপার, লোকটা কিছুমাত্র আপত্তি করল না। কথাবার্তা, চালচলন ও চাহনি ক্রমে স্বাভাবিক হয়ে আসতে লাগল। তার হৃতস্মৃতিও একটু একটু করে ফিরে আসার লক্ষণ প্রকাশ পেল। ক্যাপ্টেন হার্ডিংয়ের চেষ্টার অন্ত নেই। তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে লোকটাকে স্মৃতি রোমন্থন করতে উৎসাহিত করতে লাগলেন। ফল যে কিছু পাচ্ছেন না তাও নয়। ক্যাপ্টেন হার্ডিং ইতিমধ্যেই লোকটার মুখ থেকে নৌবিদ্যা সম্বন্ধে বহু অজ্ঞাত ও চাঞ্চল্যকর তথ্য জানতে পেরেছেন, যা তাকে যার পর্নাই অভিভূত করেছে। কিছুদিন যেতে না যেতেই স্পষ্ট বোঝা গেল লোকটা ক্রমেই ক্যাপ্টেন হার্ডিংয়ের অনুগত হয়ে পড়েছে। সে সর্বদা তার কাছাকাছি পাশাপাশি থাকার চেষ্টা করে। এক বিকেলে ক্যাপ্টেন হার্ডিং লোকটাকে নিয়ে সমুদ্রের তীরে হাজির হলেন। তার একমাত্র উদ্দেশ্য সমুদ্র দেখে তার মধ্যে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তবে এদিকেও সতর্ক দৃষ্টি রাখতে লাগলেন, লোকটা যদি অতর্কিতে পালাবার চেষ্টা করে তবে যেন অনায়াসেই জাপটে ধরে ফেলতে পারেন। আশ্চর্য ব্যাপার, লোকটা কিন্তু পালানোর চেষ্টাও করল না, বরং সে সমুদ্রের দিকে কয়েক মুহূর্তে নীরবে তাকিয়ে একসময় ধীরে ধীরে পাশের জঙ্গলের দিকে ঘাড় ঘুরিয়ে দৃষ্টি নিবদ্ধ করল। চাপা দীর্ঘশ্বাস ফেলে অপলক চোখে তাকিয়ে কি যেন দেখতে লাগলো। একটু পরেই তার 2 চোখের কোল বেয়ে জলের ধারা নেমে এলো।
ক্যাপ্টেন হার্ডিং লোকটার কাঁধে হাত রেখে সস্নেহে বলতে লাগলেন, ভাই, আমি তোমার দুঃখ যন্ত্রণার কারণ পুরোপুরি উপলব্ধি না করতে পারলেও এটুকু অন্তত বুঝতে পারছি, তোমার মধ্যে পুরনো স্মৃতি ফিরে আসছে, নইলে অবশ্যই তোমার চোখ দুটো এমন করে জলে ভরে উঠত না। সন্ধ্যার কিছু আগে ক্যাপ্টেন হার্ডিং লোকটাকে নিয়ে গ্রানাইট হাউসে ফিরে এলেন। ক্যাপ্টেন হার্ডিং অন্যান্য দ্বীপবাসীদের কাছে বিকেলে সমুদ্রের তীরে যা কিছু ঘটেছে হুবহু বর্ণনা করলেন। ক্যাপ্টেন হার্ডিং ভাবাক্লিষ্ট মুখে বললেন, কি জানি, হলে হতেও পারে। তবে একটা কথা, আমাদের কাছে আজ পর্যন্ত তো কোনো অপরাধ করেনি, সে নির্দোষ বলেই আমরা জানি, আর যদি কোনো অন্যায় করে তবে অবশ্যই তাকে তার প্রাপ্য শাস্তি পেতেই হবে, কোনো ভুল নেই। এবার রহস্যজনক লোকটা চোখের জল মুছতে মুছতে ক্যাপ্টেন হার্ডিংয়ের কাছে এগিয়ে এসে বলল, স্যার, আপনারা কি ইংরেজ নাকি? তার মুখের কথা শেষ হবার আগেই ক্যাপ্টেন হার্ডিং বললেন, না, ইংরেজ নয়, আমরা আমেরিকান। তুমি কোন দেশের লোক বলো তো? ইংল্যান্ডের? হ্যাঁ, আপনার অনুমান অভ্রান্ত, ইংল্যান্ডেরই বটে। কথাটা বলেই সে অস্থিরভাবে কয়েক মুহূর্ত পায়চারি করে একসময় ক্যাপ্টেন হার্ডিংয়ের মুখোমুখি দাঁড়িয়ে এবার বলল, আচ্ছা, এটা কোন মাস বলুন তো? নভেম্বর। নভেম্বর? কত সাল বলুন তো? 1867। আচমকা উল্লসিত হয়ে সে বলে উঠল, 12 বছর। 12 বছর পেরিয়ে গেছে। পাণ্ডব বর্জিত ট্যাবর দ্বীপে তুমি 12টা বছর একা একা কাটিয়ে দিয়েছ? লোকটা নীরবে ঘাড় কাঁধ করল। ক্যাপ্টেন হার্ডিং বলে চললেন, কোন গুরুতর অপরাধের জন্য তুমি যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছো বলবে কি? লোকটা মৌন ব্রত গ্রহণ করল। ক্যাপ্টেন হার্ডিং স্বগতোক্তি করলেন, নির্দিষ্ট সময়ের আগে কিছুতেই মুক্তি পাওয়া সম্ভব নয় বলেই নিতান্ত নিরুপায় হয়েই সে বোতলে চিঠি ভরে সমুদ্রের জলে ভাসিয়ে দিতে বাধ্য হয়েছিল। রহস্যজনক লোকটা আবার মৌনব্রত গ্রহণ করে পাহাড়ের নির্জন অন্ধকার গুহায় গিয়ে আশ্রয় নিল। খেতে পর্যন্ত আসে না, রাত্রেও বিষণ্ণ মনে সেখানেই কাটায়। দ্বীপবাসীরা ধৈর্য ধরে অপেক্ষা করতে লাগলেন। তাদের দৃঢ় বিশ্বাস, একদিন না একদিন সে তার অতীত জীবনের কাহিনী বলে নিজের মনকে হালকা করবেই। 10 নভেম্বর, রাত্রি 8টা। লোকটা হঠাৎ ক্রোধোন্মত্ত সিংহের মতো তর্জন গর্জন করতে লাগলো। আমাকে কেন এখানে নিয়ে আসা হলো? আমাকে এখানে আনার অধিকার কে দিয়েছে? জানতে চাই। আপনারা কি আমার পরিচয় জানেন? কেন আমাকে ট্যাবর দ্বীপে নির্বাসিত করা হয়েছে জানেন কি আপনারা? ক্যাপ্টেন হার্ডিং ছুটে ক্রোধোন্মত্ত লোকটার কাছে উপস্থিত হলেন। তাকে নানাভাবে প্রবোধ দিয়ে শান্ত করার প্রাণান্ত চেষ্টা চালাতে লাগলেন। আশ্চর্য ব্যাপার, লোকটা কিছুতেই শান্ত হলো তো নাই, বরং ঘাড় ঝাঁকিয়ে উন্মাদের মতো বলতে লাগলো, না না না, একটা কথার জবাব না পাওয়া পর্যন্ত আমি কিছুতেই থামব না। কি সে প্রশ্ন? আমি কেবল জানতে চাই, আমি কি স্বাধীন নাকি পরাধীন? চুপ করে থাকবেন না, উত্তর দিন। তাকে কথাটা শেষ করতে না দিয়েই ক্যাপ্টেন হার্ডিং এবার বলে উঠলেন, স্বাধীন, অবশ্যই স্বাধীন। হঠাৎ লাফিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পড়ে সে এবার বলল, স্বাধীন, তবে আমি চললাম। কথা বলতে বলতে লোকটা বিদ্যুৎ গতিতে জঙ্গলের দিকে ছুটে গেল। প্যানক্রফট আর হারবার্ট তাকে অনুসরণ করার চেষ্টা করল। বৃথা হলো চেষ্টা। চোখের পলকে সে জঙ্গলের মধ্যে অদৃশ্য হয়ে গেল, একেবারে বেপাত্তা। দীর্ঘ সময় ধরে জঙ্গল তোলপাড় করে তল্লাশি চালিয়ে তারা বিষণ্ণ মুখে ফিরে এসে বলল, হায়, লোকটা পালিয়েছে, আর কোনোদিনই সে ফিরে আসবে না। দ্বীপবাসীরা রহস্যজনক সে লোকটাকে ফিরে পাওয়ার আশা ছেড়ে দিলেন। এবার তারা একটা বায়ুকল তৈরির কাজে মেতে উঠলেন। প্রসপেক্ট হাউসের উপর সেটাকে স্থাপন করার সিদ্ধান্ত নিলেন। 3 ডিসেম্বর, লেকের দক্ষিণ দিকে মাছ ধরতে গিয়ে হারবার্ট বিকট একটা আর্তনাদ শুনে চমকে উঠলেন। বুকের ভেতরে ফুসফুসের দাপাদাপি শুরু হয়ে গেল। আতঙ্কিত দ্বীপবাসীরা ছুটোছুটি করে গিয়ে দেখলেন দানবাকৃতি একটা জাগুয়ার, ভয়ঙ্কর হিংস্র জাগুয়ার কলিজা কাঁপানো স্বরে তর্জন গর্জন করে চলেছে।
একটা মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে হারবার্ট থরথরিয়ে কাঁপতে লাগলেন। ক্রোধোন্মত্ত হিংস্র জাগুয়ারটা হারবার্টের উপর ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ নিতেই অতর্কিতে ঝোপের আড়াল থেকে রহস্যজনক সে লোকটা সুতীক্ষ্ণ একটা ছুরি হাতে হিংস্র জানোয়ারটার উপর ঝাঁপিয়ে পড়ে এক হাতে সজোরে তার টুটি চেপে ধরল, আর অন্য হাতে ঘন ঘন ছুরির আঘাত হানতে লাগল। রক্তাপ্লুত জাগুয়ারটা বিকট আর্তনাদ করে শূন্যে 2-3টে পাক খেয়ে দুম করে আছাড় খেয়ে পড়ল। বার কয়েক আছাড়ি পিছাড়ি করে একসময় নিশ্চল নিথরভাবে মাটিতে এলিয়ে পড়ল। ব্যাস, সব শেষ। ক্যাপ্টেন হার্ডিং এগিয়ে গিয়ে ভাবাপ্লুত কণ্ঠে বললেন, বন্ধু, তুমি যথার্থ হিতাকাঙ্ক্ষীর কাজই করলে বটে। নিজের জীবনের মায়া ত্যাগ করে তুমি এই যে হারবার্টের জীবন রক্ষা করলে, এতে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করলে। জীবন তুচ্ছ করা? আমার জীবনের কী বা দাম আছে বলুন? ক্যাপ্টেন হার্ডিং এগিয়ে গিয়ে করমর্দনের জন্য তার দিকে হাতটা বাড়িয়ে দিতেই সে যন্ত্রচালিতের মতো কয়েক পা পিছিয়ে গিয়ে খেঁকিয়ে উঠল। কেন? আমাকে দিয়ে আপনাদের কি দরকার? কেই বা আপনারা? না না না, আমাকে ছুবেন না। আপনারা সাধু, সজ্জন, মহৎ, আর আমি। ক্যাপ্টেন হার্ডিং রহস্যময় লোকটার কথার মধ্যে তার অতীত জীবনের সামান্যতম হলেও ইঙ্গিত পেয়ে গেলেন। সে যে নিজেকে চরম অপরাধী জ্ঞান করছে তা সাধু, সজ্জন, মহৎ শব্দগুলো থেকে অনুমান করতে পারলেন। রহস্যজনক লোকটা এবার আর গভীর বনে অদৃশ্য না হয়ে পাহাড়ের অদূরবর্তী একটা ফাটলে আশ্রয় নিল, কিন্তু দ্বীপবাসীদের এড়িয়ে চলার একটা ঝোঁক তার মধ্যে দেখা গেল। 10 ডিসেম্বর। রহস্যজনক লোকটা হঠাৎ ক্যাপ্টেন হার্ডিংয়ের সামনে এসে করজোড়ে নিবেদন করল, স্যার, আমার একটা অনুরোধ রয়েছে। আপনাদের খোয়ারটা দেখাশোনার দায়িত্ব যদি আমাকে... জায়গাটা খুবই নির্জন। তোমার পক্ষে একা সেখানে থাকা সম্ভব হবে না। তুমি যদি নিতান্তই খোয়ারের দায়িত্ব নিতে চাও, তবে না হয় তোমার জন্য একটা ঝুপড়ি বেঁধে দেব। রহস্যজনক লোকটার আগ্রহে ক্যাপ্টেন হার্ডিং খোয়ারটার গায়ে একটা ঝুপড়ি বানিয়ে দিলেন। সে সেখানে থেকে খোয়ার পরিচর্যা করতে লাগলো। এক সকালে ক্যাপ্টেন হার্ডিংকে কথা প্রসঙ্গে বলল, আমার অতীত জীবনের কাহিনী আপনাকে বলতে চাই, অবশ্য যদি আপনি শুনতে আগ্রহী হন। বলছি, শুনুন। ডানকান তো সমুদ্রে গা ঢাকা দিল। আয়ারটন রয়ে গেল একেবারেই একা। দ্বীপে খাবার দাবার আর গুলি বারুদ সবই ছিল। শুরু হলো তার কৃতকর্মের প্রায়শ্চিত্ত। অন্তর্জালায় দগ্ধে মরতে লাগলো আয়ারটন। নিজেও ভালোই বুঝত একদিন সে মনুষ্যত্ব হারিয়ে জঙ্গলি জানোয়ারে পরিণত হবে। হলেও ঠিক তাই। আপনারা সে জানোয়ারটাকেই 12 বছর পর উদ্ধার করে এখানে নিয়ে এলেন। কথাটা বলেই সে একরাশ দীর্ঘশ্বাস বাতাসে ছড়িয়ে দিল। ক্যাপ্টেন হার্ডিং তার কাঁধে আলতো করে হাত রেখে সমবেদনা প্রকাশ করতে গিয়ে বললেন, বন্ধু, পাপ হয়তো তুমি করেছিলে ঠিকই, কিন্তু অন্তর্জালার আগুনে সে পাপ ভস্মীভূত হয়ে গেছে। এখন থেকে তুমি আমাদেরই একজন হয়ে নিতান্ত আপনজনের মতো গ্র্যানাইট হাউসে থাকো। খোয়ারে থাকার আর দরকার নেই। গ্র্যানাইট হাউসেই আমাদের কাছাকাছি পাশাপাশি থাকো। না, আমাকে এখানে খোয়ারেই স্বেচ্ছা নির্বাসন জীবন যাপন করতে দিন। পাপ জ্বালায় পুড়ে পুড়ে আমার এখনও খাঁটি হওয়ার কিছু বাকি রয়েছে। রহস্যজনক লোকটা আরও কিছুদিনের জন্য খোয়ারেই রয়ে গেলেন। খোয়ার ছেড়ে যাবার মুখে ক্যাপ্টেন হার্ডিং তাকে জিজ্ঞেস করলেন, একটা কথা, বোতলের চিঠিতে তুমি তোমার ঠিকানা লিখে পাঠিয়েছিলে কোন উদ্দেশ্যে বলো তো? চিঠির কথা শুনে লোকটা যেন আচমকা ভূত দেখার মতো চমকে উঠল। সে চোখে মুখে বিস্ময়ের ছাপ এঁকে বলল, ঠিকানা? কই, আমি তোমাকে কোনো ঠিকানায় লিখে পাঠাইনি। ঠিকানা লেখনি? চোখ দুটো কপালে তুলে ক্যাপ্টেন হার্ডিং বললেন, ঠিকানা লেখনি? বোতলে করে অক্ষাংশ দ্রাঘিমা লিখে? লোকটা তেমনি মাথা ঝাঁকিয়ে এবারও রীতিমতো দৃঢ়তার সঙ্গে বলল, না না, অক্ষাংশ দ্রাঘিমা বা ঠিকানা আমি কিছুই পাঠাইনি। ক্যাপ্টেন হার্ডিংয়ের মুখে দুশ্চিন্তার রেখা ফুটে উঠল। তিনি কপালের চামড়ায় দুশ্চিন্তার ভাঁজ এঁকে 1 পা 2 পা করে খোয়ার ছেড়ে বেরিয়ে এলেন। বোতলের চিঠি বা ঠিকানা তবে বুড়ো আয়ারটন পাঠায়নি? তবে কে সেটা সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল? ঠিকানার ব্যাপার ক্যাপ্টেন হার্ডিংকে নতুনভাবে এক রহস্যের জালে জড়িয়ে ফেলে। কে
তবে কে বোতলটাকে ঠিকানা সমেত সমুদ্রের জলে ভাসিয়ে দিয়েছিল? আজ পর্যন্ত লিঙ্কন দ্বীপে ক্যাপ্টেন হার্ডিং যত কিছু রহস্যজনক ঘটনার মুখোমুখি হয়েছেন, তাদের মধ্যে বোতলের ঘটনাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ও রহস্যের সঞ্চার করেছে। ক্যাপ্টেন হার্ডিং আপন মনে বলে উঠলেন, রহস্যগুলোর কিনারা করতে গিয়ে আমাকে যদি দ্বীপের পেটের ভিতরেও সেধিয়ে যেতে হয়, তবু কুণ্ঠিত হব না। বরাতে যা আছে ঘটুক, রহস্যভেদ আমাকে করতেই হবে। নানা ঘটনা দুর্ঘটনার মধ্য দিয়ে দ্বীপবাসীরা আরও দুটো বছর কাটিয়ে দিলেন। ক্যাপ্টেন হার্ডিং মানচিত্রে তন্ন তন্ন করে লিঙ্কন দ্বীপের নাম খুঁজতে লাগলেন। হতাশ হতে হলো তাকে। পৃথিবীর সভ্য মানুষের কাছে এ দ্বীপটা একেবারেই অজ্ঞাত। ভুলেও কোনোদিন কেউ এখানে জাহাজ ফেরাবে না। ট্যাবর দ্বীপ, এর নাম সবাই জানে। আয়ারটনকে সেখানে নির্বাসিত করা হয়েছিল। তার নির্বাসনের মেয়াদ ফুরিয়ে গেছে। অচিরেই তাকে নিয়ে যেতে সেখানে জাহাজ আসার কথা। তাই সেখানে একটা বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া দরকার। তার গায়ে লিঙ্কন দ্বীপের অবস্থান, আয়ারটনের বর্তমান ঠিকানা লেখা থাকবে। জাহাজ আসবে, কিন্তু কবে? কবে জাহাজ আসবে তারই বা নিশ্চয়তা কি? এমন অনিশ্চয়তার মধ্যে সবাই মিলে কসরত করে একটা জাহাজ তৈরি করে নিলেই তো ঝামেলা চুকে যায়। কাঠ ও যন্ত্রপাতি কোনো কিছুরই তো এখানে অভাব নেই। মাত্র 1200 মাইল নিয়ে এত ভাববার কি আছে? স্পিলেট তার জাহাজ তৈরির পরিকল্পনার কথা ক্যাপ্টেন হার্ডিংয়ের কাছে ব্যক্ত করলেন। ক্যাপ্টেন হার্ডিং ধৈর্য ধরে স্পিলেটের বক্তব্য শুনে বললেন, আমার পরিকল্পনাটা আবার অন্যরকম। সবার আগে ট্যাবর দ্বীপে গিয়ে লিঙ্কন দ্বীপের ঠিকানা সম্বলিত বিজ্ঞপ্তিটা সমুদ্রের ধারে ঝুলিয়ে রাখা দরকার। ক্যাপ্টেন হার্ডিংয়ের কথায় স্পিলেট মুখ গোমরা করে বসে রইলেন। 16 এপ্রিল দ্বীপবাসীরা বোন অ্যাডভেঞ্চারে চেপে লিঙ্কন দ্বীপটাকে ভালো করে ঘুরে দেখতে বেরোলেন। বিরাট নৌকা তরতর করে এগিয়ে চলেছে। কথা প্রসঙ্গে স্পিলেট বললেন, একটা কথা ক্যাপ্টেন হার্ডিং, আমাদের পক্ষ থেকে আপনার কিন্তু একটা ধন্যবাদ পাওয়া রয়েছে। সেদিন রাতে ট্যাবর দ্বীপ থেকে ফেরার সময় আপনি যে লিঙ্কন দ্বীপ থেকে আগুন জেলে পথ নির্দেশ দিয়েছিলেন, তার কথা বলতে চাইছি। সেদিন আমরা পথ হারিয়ে যে চক্করে পড়েছিলাম, কোনো দিন এখানে ফিরতে পারতাম কি না? তাকে কথাটা শেষ করতে না দিয়েই ক্যাপ্টেন হার্ডিং বলে উঠলেন, আগুন? আগুনের সংকেত? কই, আমি তো আগুন জ্বালিনি, সংকেত দিইনি। সেটা তো 19 অক্টোবর ছিল। সে রাতে আমি আবার আগুন কখন জ্বাললাম? নির্ঘাত তোমাদের কোথাও ভুল হচ্ছে। বিকেল 4টার কাছাকাছি মার্শি নদীর কিনারায় নৌকাটা নোঙর করানো হলো। ক্যাপ্টেন হার্ডিংয়ের মুখে গাম্ভীর্যের ছাপ। 19 অক্টোবর রাতে আগুনের রহস্যটা তার মাথায় ঘুরপাক খেতে লাগলো। 25 এপ্রিল সূর্য অস্ত যেতে বসেছে। প্রকৃতির বুকে আলো আঁধারির খেলা শুরু হয়ে গেল। ক্যাপ্টেন হার্ডিং সবাইকে নিয়ে গল্পে মেতে গেলেন। কথা প্রসঙ্গে তিনি সবাইকে লক্ষ্য করে বললেন, আমার মধ্যে কতগুলো রহস্যজনক ঘটনা জমাট বেঁধে রয়েছে, আর সেগুলো আমাকে প্রতিনিয়ত উত্ত্যক্ত করছে। রহস্যজনক সে ঘটনাগুলো নিয়ে তোমাদের সঙ্গে আমি খোলাখুলি আলোচনা করতে চাই। গোড়াতেই সে রহস্যের মুখোমুখি হয়েছিলাম। বেলুনটা থেকে আচমকা ছিটকে পড়েছিলাম। সমুদ্র থেকে সিকি মাইল দূরে জঙ্গলের ভেতরের এক গর্ত থেকে আমাকে তোমরা উদ্ধার করলে। টপের পক্ষে তোমাদের কাছে খবরটা পৌঁছে দেয়া কি করে বা সম্ভব হয়েছিল, ঠিক কি না? আবার দেখো, টপ ঝড়বাদলের মধ্যে ছুটে গেল, এক ফোঁটা জলও তার গায়ে লাগলো না। আবার ডুগংয়ের মৃত্যুর ব্যাপারটাও কম রহস্যজনক নয়। বলতে পারো কার সুতীক্ষ্ণ ছুরির ফলা দিয়ে তার কণ্ঠনালীটা কেটে দেওয়া হয়েছিল? আবার কেই বা টপকে অমন করে শূন্যে ছুঁড়ে ফেলে দিয়েছিল? ভেবে দেখো তো। শোটাকে গুলি করার ব্যাপারটাও আমাদের মধ্যে কম রহস্যের সঞ্চার করেনি। ঠিক তেমনি রহস্যজনক ব্যাপার হচ্ছে জাহাজ ডুবির ব্যাপারটা। সমুদ্র ও দ্বীপের উপকূলবর্তী অঞ্চল চষে ফেলেও আমরা কিন্তু জাহাজ ডুবির চিহ্ন মাত্র দেখতে পাইনি। জাহাজ ডুবি যদি নাই হয়ে থাকে, তবে সিন্দুকটা তো আকাশ থেকে পড়েনি বা উড়েও আসেনি, কি বলো? মুহূর্তকাল নীরবতার মধ্য দিয়ে কাটিয়ে ক্যাপ্টেন হার্ডিং আবার বলতে শুরু করলেন, ভালো করে ভেবে দেখো তো, আয়ারটনের ঠিকানা সহ বোতলটা কে বা জলে ভাসিয়ে দিয়েছিল? এ ব্যাপারে আয়ারটন কিছুই জানে না। তোমরা তো তার মুখ থেকেই শুনেছ। আমাদের প্রিয় সঙ্গী টপ
কোনো না কোনো রহস্যের গন্ধ পেয়ে মাঝে মাঝেই চিৎকার চেঁচামেচি করে। তোমরা তো জানোই, সে নির্ঘাত এমন কিছুর অস্তিত্ব টের পেয়েছে যার ফলে তার মধ্যে এমন অস্থিরতা ভর করে। আবার বলছি, শক্ত করে বেঁধে রাখা নৌকাটার ব্যাপারে। সেটা আপনা থেকেই বাঁধন খুলে আমাদের কাছে এসেছিল। এটা কি আমরা বিশ্বাস করব? আমি নিশ্চিত যে দ্বীপে এমন কোনো রহস্যজনক ব্যাপার রয়েছে যা আমাদের কাছে একেবারেই অজ্ঞাত। আর সে প্রতিনিয়ত আমাদের মঙ্গল কামনাই করে চলেছে। কে সে? কোথায় বা সে থাকে? আর কেনই বা প্রতিনিয়ত ছায়ার মতো অনুসরণ করে আমাদের সংকটজনক পরিস্থিতি থেকে বারবার উদ্ধার করে চলেছে? অক্টোবর মাসের মাঝামাঝি। 17 অক্টোবর ক্যাপ্টেন হার্ডিং ক্যামেরা নিয়ে নতুন সাজে সজ্জিত দ্বীপটার ছবি তুলে বেড়াতে লাগলেন। অন্ধকার কামরায় রাসায়নিক তরল পদার্থে ধুয়ে ফটো নেগেটিভ করে নিলেন। সেগুলো ঘাঁটাঘাঁটি করতে করতে একটার গায়ে সাদা দাগ নজরে পড়ল। জল দিয়ে আচ্ছা করে ধুয়ে ফেললেন। না, রহস্যজনক দাগটাকে কিছুতেই ওঠাতে পারলেন না। সেদিনই বিকেলের দিকে হারবার্ট টেলিস্কোপের মাধ্যমে ছবিগুলো দেখতে গিয়ে চমকে গেলেন। তার কপালের চামড়ায় বিস্ময়ের ভাঁজ ফুটে উঠল। আবার টেলিস্কোপের ছিদ্রে চোখ লাগিয়েই সল্লাসে চিল্লিয়ে উঠলেন, জাহাজ, জাহাজ, এটা জাহাজের দাগ, জাহাজের ছবি, জাহাজেরই বটে। ক্যাপ্টেন হার্ডিং অতুগ্র আগ্রহের সঙ্গে হারবার্টের হাত থেকে নেগেটিভ সহ টেলিস্কোপটা নিয়ে চোখের সামনে ধরলেন। ব্যাস, সঙ্গে সঙ্গে তিনি উচ্ছ্বসিত আবেগের সঙ্গে বলে উঠলেন, হ্যাঁ জাহাজ, হারবার্ট ঠিকই বলেছে, জাহাজই বটে। লিঙ্কন দ্বীপের দিগন্তে একটা জাহাজ দেখা দিয়েছে। জাহাজ, জাহাজ। দ্য সিক্রেট অব দ্য আইল্যান্ড। লিঙ্কন দ্বীপে জাহাজ আসছে। দ্বীপবাসীদের দীর্ঘদিনের অধীর প্রতীক্ষার পরিসমাপ্তি ঘটতে চলেছে। তবু দ্বীপবাসীদের মনে স্বস্তি বা শান্তি কোনোটাই নেই। কেন? কী বা তার কারণ? দ্বীপ ছেড়ে স্বদেশের অভিমুখে যাত্রা করতে হবে বলে কি তাদের মধ্যে এমন আকস্মিক ভাবান্তর ঘটেছে? হ্যাঁ, এটাই স্বাভাবিক। দীর্ঘদিন নির্জন নিরালা দ্বীপে থাকার ফলে এখানকার ধুলো মাটি থেকে শুরু করে প্রতিটা গাছগাছালির সঙ্গে যেন তাদের আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। সে সম্পর্কের আজ ছেদ ঘটতে চলেছে বলেই আজ মন ভারাক্রান্ত। অকথিত ভাবান্তর ঘটেছে। জাহাজটা এখনও প্রায় 20 মাইল দূরে রয়েছে। হ্যাঁ, তবু তার গতি লিঙ্কন দ্বীপের দিকেই। কিন্তু এমনটা কি করেই বা হতে পারে? প্রশান্ত মহাসাগরের বুকে অজ্ঞাত পরিচয় দ্বীপটার খবর কারো তো জানার কথা নয়। তবে কেন? কি করেই বা জাহাজটা এদিকে ধেয়ে আসছে? ব্যাপারটা দ্বীপবাসীদের মধ্যে গভীর কৌতূহলের সঞ্চার করল। আয়ারটনকে খোয়ার বাড়ি থেকে ডেকে আনা হলো। আয়ারটনের চোখের সামনে টেলিস্কোপটা ধরে অস্থিরচিত্ত ক্যাপ্টেন হার্ডিং বললেন, দেখো তো জাহাজটাকে চিনতে পারো কি না? ভালো করে লক্ষ্য করো, এটা কি ডানকান জাহাজ? টেলিস্কোপের নলটাকে বারবার এদিক ওদিক নেড়েচেড়ে আয়ারটন বলল, না, ডানকান বলে তো মনে হচ্ছে না। ডানকান তো কলে চলে। কলের জাহাজ এটা নয়। দ্বীপবাসীরা জাহাজের কথা শুনে উল্লসিত হলেন। ক্যাপ্টেন হার্ডিং কিন্তু এটাকে মোটেই সৌভাগ্য বলে মেনে নিতে পারলেন না। জাহাজটার অতর্কিত আবির্ভাব তার মধ্যে গভীর ভাবনার সঞ্চার করল। টেলিস্কোপের নলে এবার প্যানক্রফট চোখ রাখলেন। অনুসন্ধিৎসু নজরে মুহূর্তকাল জাহাজটার দিকে তাকিয়ে থেকে একসময় বললেন, কটা ফ্ল্যাগ? জাহাজটার মাথায় একটা ফ্ল্যাগ উঠছে। ওই তো মাস্তুলের ডগায় পতপত করে উঠছে সেটা। ফ্ল্যাগটা আমেরিকা বা ইংল্যান্ডের তো নয়ই, মনে হচ্ছে জার্মানি বা ফরাসিরও নয়। আর যদি স্পেনের ফ্ল্যাগ হতো তবে তো তার হলুদ রং হওয়া উচিত ছিল। টেলিস্কোপটা ছোঁ মেরে প্যানক্রফটের কাছ থেকে আয়ারটন চোখের সামনে ধরল। আচমকা সে আর্তনাদ করে উঠল, হায় ঈশ্বর, এ কি সর্বনেশে কাণ্ড ঘটতে চলেছে! এ যে কালো ফ্ল্যাগ, জলদস্যুদের প্রতীক, জলদস্যুদের জাহাজ। ক্যাপ্টেন হার্ডিং এতক্ষণ যে আশঙ্কা করেছিলেন, যে আতঙ্কে ভুগছিলেন, কার্যত ঘটতেও চলেছে ঠিক তাই। তিনি সবাইকে কড়া নির্দেশ দিলেন, বন্দরের সব আগুন নিভিয়ে ফেলার জন্য। গ্র্যানাইট হাউসের দরজা জানালা বন্ধ করে দিতে বললেন। এক টুকরো আলোও যেন ঘরের বাইরে যেতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য সবাইকে বারবার নির্দেশ দিতে লাগলেন। দ্বীপবাসীরা একজোট হয়ে প্রতিজ্ঞাবদ্ধ, মরবেন তবু দ্বীপের দখল ছাড়বেন না। রাতের অন্ধকারে জাহাজটা নিশ্চিহ্ন হয়ে গেল।
জাহাজটার আলো নিভিয়ে দেওয়া হয়েছে, ফলে সহজেই অন্ধকারের বুকে তলিয়ে যেতে পেরেছে বিশালায়তন যন্ত্র দানবটা। প্যানক্রফট এক মুহূর্তের জন্য চোখ থেকে টেলিস্কোপটা নামালেন না। একসময় ক্যাপ্টেন হার্ডিংকে লক্ষ্য করে বললেন, এ কি, জাহাজটায় কামানো রয়েছে দেখা যাচ্ছে। তার মুখের কথা শেষ হতে না হতেই সমুদ্রের বুকের নিরবচ্ছিন্ন অন্ধকার ভেদ করে কামানের শব্দ ভেসে এলো। আলো দেখা গেল। আলো দেখা আর শব্দ শুনতে পাওয়ার মধ্যে মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধান। ক্যাপ্টেন হার্ডিং হিসেব করে দেখলেন জাহাজটা তাদের কাছ থেকে প্রায় 1.25 মাইল দূরে অবস্থান করছে। একটু বাদেই অন্ধকার থেকে কর্কর শব্দ ভেসে এলো। দ্বীপবাসীরা নিঃসন্দেহ হলেন জাহাজ নোঙর করেছে, মোটা শিকলের শব্দ সেটা। ব্যাস, আর কোনো সারা শব্দ শোনা গেল না। দ্বীপবাসীরা ধরেই নিলেন বাকি রাতটুকু জাহাজে কাটিয়ে বোম্বেটেরা জাহাজ ছেড়ে দ্বীপে নামবে। হার্ডিং বিনা বাধায় আত্মসমর্পণ করতে নারাজ। তিনি সহযোগীদের নিয়ে বোম্বেটদের মোকাবেলা করার জন্য সাধ্যমতো প্রস্তুতি নিতে লাগলেন। ক্যাপ্টেন হার্ডিংয়ের মনে বিচ্ছিন্ন চিন্তা ভর করল। বোম্বেটেরা সংখ্যায় কত জানা নেই, তার উপর তাদের সঙ্গে কামান রয়েছে। কামানের সঙ্গে কয়েকটা মাত্র গাদা বন্দুক নিয়ে লড়াইয়ে নামতে যাওয়া তো পাগলের খেয়াল ছাড়া কিছুই নয়। এমন সময় আয়ারটন অদ্ভুত একটা প্রস্তাব দিল, স্যার, যদি অনুমতি দেন তবে আমি গোপনে গিয়ে বোম্বেটেরা সংখ্যায় কত দেখে আসি। ক্যাপ্টেন হার্ডিং ভাঙবেন তবু মচকাবেন না। নিজের জেদ বজায় রাখতে জান কবুল করতেও পিছপা হন না। তিনি আয়ারটনকে প্রায় ধমকের স্বরেই বলে উঠলেন, কোনো দরকার নেই, আমি কাউকেই পরোয়া করি না। আর প্রাণের মায়া আমার আদৌ নেই। স্যার, মাত্র 1.25 মাইল পথ, এক ছুট্টে চলে যাব। চোখের পলকে খবরটা নিয়ে ফিরে আসব। কথা বলতে বলতে আয়ারটন ঠান্ডা কম লাগার জন্য গায়ে চর্বি মেখে ঊর্ধ্বশ্বাসে ছুটতে লাগলো। জাহাজের কাছে পৌঁছেই আয়ারটন নোঙরের মোটা শেকলটা বেয়ে তরতর করে জাহাজের ডেকের উপর উঠে গেল। জমাট বাঁধা অন্ধকারে দাঁড়িয়ে জাহাজের যাত্রীদের কথাবার্তা শুনতে লাগলো। জাহাজটার নাম স্পিডি, আর তার ক্যাপ্টেনের নাম বব হার্ডি। ক্যাপ্টেন বব হার্ডির নাম কানে যেতেই অতীত স্মৃতি তার মধ্যে মাথাচাড়া দিয়ে উঠল। বব হার্ডি অস্ট্রেলিয়ার জেল পালানো কয়েদিদের নিয়ে দুর্ধর্ষ একটা ডাকাত দল গড়ে তুলেছিল। নাবিক হিসেবে তার খ্যাতি রয়েছে, আর দুর্ধর্ষ ডাকাত বলেও কম অখ্যাতি নেই। প্রচুর গোলাবারুদ আর অস্ত্রশস্ত্রে সমৃদ্ধ স্পিডি জাহাজটা বব হার্ডির দল অস্ট্রেলিয়ার নরফোক দ্বীপের কাছাকাছি সমুদ্রের বুক থেকে করায়ত্ত করে নিয়েছে। আয়ারটন ভাবতে লাগলো, সামান্য কয়টা গাদা বন্দুক নিয়ে মাত্র 6 জন দ্বীপবাসীর পক্ষে লড়াইয়ে অবতীর্ণ হওয়া পাগলের খেয়াল ছাড়া কিছুই নয়। আরও মুহূর্তকাল নীরবে মাতাল বোম্বেটেদের কথাবার্তা শুনতে শুনতে সে ভাবল, যদি আত্মবিসর্জনের কারণ ঘটে তবু কয়েকজন হিতকারী দ্বীপবাসীর প্রাণ রক্ষা পাবে। জাহাজের বারুদ ঘরে সে আগুন ধরিয়ে দেবে, চোখের পলকে জাহাজটা পুড়ে ছাই হয়ে যাবে। আচমকা কে যেন পিছন দিক থেকে শরীরের সর্বশক্তি নিয়োগ করে তার ঘাড়টা চেপে ধরে গর্জে উঠল, খবরদার, খবরদার, এক পাও এগোবে না, বলে দিচ্ছি। আচমকা ঘাড় ঘুরিয়েই আয়ারটন চিনে ফেলল বব হার্ডি। তার কণ্ঠস্বরও তাকে শনাক্তকরণে সাহায্য করল। বব হার্ডি কিন্তু আয়ারটনকে মোটেই চিনতে পারল না। পারার কথাও তো নয়, কারণ সে নিশ্চিত জানে আয়ারটন অনেক আগেই মরে ভূত হয়ে গেছে। কেউ বললেও সহজে বিশ্বাস করতে উৎসাহী হবার কথা নয়। তাদের চেঁচামেচিতে মাতাল নাবিকদের একজন আয়ারটনের কাঁধে আচমকা পিছন দিক থেকে গুলি চালিয়ে দিল। বরাত ভালো যে আঘাত সামান্যই লেগেছে। আয়ারটন বুদ্ধি করে বন্দুকের গুলিতে লণ্ঠনটা নিভিয়ে দিল। জাহাজের বুকে নেমে এলো নিরবচ্ছিন্ন অন্ধকার। ব্যাস, অন্ধকারে আত্মঘাতী লড়াইয়ে মেতে উঠল। একের পর এক রক্তমাখা বোম্বেটের রক্তমাখা শরীর মাটিতে আছাড় খেয়ে পড়ে কাতরাতে লাগলো। সুযোগ বুঝে আয়ারটন শিকলটা বেয়ে তরতর করে জলে নেমে গেল। নিঃশব্দে সাঁতার কেটে কুলের দিকে এগোতে লাগলো। আহত আয়ারটন কাজ হাসিল করে দ্বীপবাসীদের কাছে ফিরে এলো। পূব আকাশে রক্তিম ছোপ ফুটে উঠল। ভোরের হালকা আলোয় স্পিডির ঝাপসা চেহারা দ্বীপবাসীদের চোখের সামনে ভেসে উঠল। বুদ্ধি করে দ্বীপবাসীরা 4টে দলে বিভক্ত হয়ে বোম্বেটেদের সঙ্গে লড়াইয়ের জন্য তৈরি হলেন।
আয়ারটন ইয়া পেল্লাই একটা পাথরের চায়ের আড়ালে ঘাপটি মেরে বসে উপযুক্ত সুযোগের প্রতীক্ষায় রইলেন। এদিকে বোম্বেটেরা জাহাজ থেকে দ্বীপটা লক্ষ্য করে মুহুর্মুহু কামান দাগাতে লাগলো। দ্বীপবাসীরাও সুযোগ বুঝে মাঝে মাঝে বন্দুক ছুঁড়ে দু একটা করে বোম্বেটেকে ঘায়েল করতে লাগলেন। বন্দুকের ধোঁয়া লক্ষ্য করে বব হার্ডির কামান গর্জে উঠতে লাগলো। কয়েক মিনিট পরে জাহাজ থেকে দুটো নৌকা নেমে এলো। কয়েকটা বোম্বেটে হুটোপাটা করে জাহাজ থেকে নৌকায় নেমে এলো। এবার একটা নৌকা লিঙ্কন দ্বীপের দিকে এবং অন্যটা মার্শি নদীর মোহনার দিকে উল্কার বেগে ছুটে চলল। আয়ারটন ও প্যানক্রফট বিশালায়তন একটা পাথরের চায়ের আড়াল থেকে বন্দুক চালিয়ে দু একটা করে বোম্বেটেকে গুলি করতে লাগলেন। পাথরের আড়াল থেকে গুলি করার জন্য বোম্বেটেদের গুলি তাদের কোনো ক্ষতি করতে পারছে না। মার্শি নদীর দিকে বন্দুক হাতে অপেক্ষা করছিলেন বীর যোদ্ধা স্পিলেট। তিনি একটা মোটা গাছের আড়ালে দাঁড়িয়ে সুযোগের প্রতীক্ষায় রয়েছেন। বোম্বেটেদের নৌকাটা কাছাকাছি আসতেই তিনি বন্দুকের ঘোড়া টিপতে লাগলেন। ব্যাস, চোখের পলকে দুজন বোম্বেটে বিকট আর্তনাদ করে নদীর জলে আছাড় খেয়ে পড়ল। আচমকা দোলা লাগায় নৌকাটা প্রচণ্ড বেগে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা একটা পাথরে ধাক্কা খেল। ব্যাস, মুহূর্তে সেটা গুঁড়ো হয়ে গেল। বোম্বেটেরা দারুণভাবে আহত হলো। ক্যাপ্টেন হার্ডিং আগেই অনুমান করেছিলেন অচিরেই যুদ্ধের মোড় ঘুরে যাবে। বোম্বেটেরা খড়ির দিকে স্পিডিকে নিয়ে এগোবে। তারা শেষ পর্যন্ত করলও তাই। সমূহ বিপদ বুঝে নেবুচাডনেজার ও স্পিলেট দ্রুত চিমনিতে ঢুকে গেল। বোম্বেটেরা চিমনিটা লক্ষ্য করে কামান দাগল। চিমনির গায়ে ফাটল দেখা দিল। কামানের একটা গোলা বাতাসের বেগে ছুটে গিয়ে গ্র্যানাইট হাউসের গায়ে আঘাত করে উঠল। বোম্বেটেরা তাদের মাথা গোজার জায়গাটার হদিস পেয়ে গেছে। একটু পরেই জাহাজটার দিক থেকে অনেকগুলো মানুষের সমবেত আর্তস্বর শোনা গেল। দ্বীপবাসীরা যে যার গোপন অন্তরাল থেকে উকি দিয়ে দেখলেন বোম্বেটেদের একমাত্র সম্বল স্পিডি জলস্তম্ভের মাথায় চেপে সজোরে আছাড় খেয়ে পড়ল। মুহূর্তে গুঁড়ো হয়ে গেল এমন বিশালায়তন জাহাজটা। ব্যাস, সব শেষ। স্পিডি কেন অকস্মাৎ এমন করে ধ্বংস হয়ে গেল? এমন একটা অবিশ্বাস্য ঘটনা কেন ঘটল? ভাটার টানে স্পিডির ধ্বংসাবশেষ মাথা চাড়া দিয়ে উঠল। এমন একটা অপূর্ব সুযোগ দ্বীপবাসীরা নষ্ট করতে নারাজ। তারা গাইতি, শাবল, কুড়োল আর কাটারি প্রভৃতি নিয়ে লেগে পড়ল ভাঙা জাহাজটার প্রয়োজনীয় অংশ কাটাকাটি করে দ্বীপে তুলে নেবার জন্য। জোয়ার আসার আগেই কাজ মিটিয়ে ফেলতে হবে, তাই এ ব্যস্ততা। বাক্স পেটরা, ছোট বড় যন্ত্রপাতি, গোলাবারুদ, বন্দুক, বাসনকোসন আর অতিকায় দুটো সিন্দুক তারা ভাঙা জাহাজটা থেকে উদ্ধার করল। দ্বীপবাসীরা সমুদ্রের ধার বরাবর হেঁটে আসতে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়লেন। পাথরের ওপর পড়ে থাকা একটা লোহার চোং তাদের গতি রুদ্ধ করে দিয়েছে। ক্যাপ্টেন হার্ডিং চোংটা দেখেই চমকে উঠলেন। অভিজ্ঞতা দিয়ে তিনি সহজেই চিনতে পারলেন এটা অবশ্যই মামুলি একটা চোং নয়, টর্পেডোর ধ্বংসাবশেষ। হ্যাঁ, টর্পেডোর ধ্বংসাবশেষই বটে, কিন্তু এটা এখানে এলো কি করে? ক্যাপ্টেন হার্ডিং ভাবছেন, তবে কি কেউ গোপন অন্তরাল থেকে মারাত্মক অস্ত্র টর্পেডোটা ছুঁড়ে বিশালায়তন জাহাজটাকে গুড়িয়ে দিয়েছে? কে সে? আবার একটা রহস্যজনক ঘটনা ঘটে গেল দ্বীপবাসীদের চোখের সামনে। তবে কি ক্যাপ্টেন হার্ডিংয়ের কথাই ঠিক? কোনো এক অজ্ঞাত শক্তি তাদের একের পর এক ভয়ঙ্কর বিপদের হাত থেকে অব্যাহতি দিয়ে চলেছে। কি সে রহস্য? আর সে রহস্যের শেষ কোথায়, তাই বা কে জানে? ক্যাপ্টেন হার্ডিং আমেরিকার গৃহযুদ্ধের সময় মারাত্মক মরণাস্ত্র টর্পেডোর সঙ্গে পরিচিত হয়েছিলেন। তার অসীম শক্তি। বোম্বেটেদের জাহাজ স্পিডি তো সামান্য ব্যাপার, ছোটোখাটো একটা পাহাড়কেও গুড়িয়ে দিতে পারে। কে সে অকৃত্রিম হিতাকাঙ্ক্ষী যে গোপন অন্তরাল থেকে অলৌকিক, অপার্থিব এবং অমানসিক ক্ষমতা বলে একের পর এক রহস্য সৃষ্টি করে দ্বীপবাসীদের বিস্ময় উৎপাদন করে চলেছে? জাহাজ থেকে পাওয়া কামানটা গ্র্যানাইট হাউসে বসিয়ে দিয়ে প্যানক্রফট সেটাকে রীতিমতো একটা দুর্গ বানিয়ে তুলেছে, আর বারুদের স্তূপও সেখানেই রাখা হয়েছে। এবার দ্বীপবাসীদের চিন্তা যে 6 জন বোম্বেটে বেকায়দায় পড়ে জঙ্গলে গা ঢাকা দিয়েছিল তাদের খুঁজে বের করার ব্যাপারে। আবার নৌকায় চেপে সটকে পড়া বিচিত্রও নয়। আর সবচেয়ে বড় কাজ, হিতকারী অদৃশ্য ব্যক্তিটাকে সন্ধান করা। হারবার্ট, প্যানক্রফট আর স্পিলেট
তাদের জলযান বন অ্যাডভেঞ্চারের বাঁধন খুলতে গিয়ে যার পর নাই বিস্মিত হলেন। গাছের সঙ্গে নৌকাটাকে বেঁধে রাখা ছিল। গিঁটটাই তাদের বিস্ময়ের কারণ। তাদের মধ্যে এমন গিঁট কেউই দেয় না, দিতে পারেও না। তবে কে এমন অসম্ভব একটা কাজ করলো? এতেও রহস্যজনক হিতাকাঙ্ক্ষীটার হাতের ছোঁয়া পড়েছে দেখা যাচ্ছে। কে এই রহস্য সৃষ্টিকারী অজ্ঞাত পরিচয় ব্যক্তি? আয়ারটন খোঁয়ারের অবস্থা দেখতে গিয়েছিল। কাজ সেরে তার অনেক আগেই ফিরে আসার কথা। তার অস্বাভাবিক দেরি দেখে দ্বীপবাসীরা অস্থির হয়ে তার খোঁজে গেলেন। খোঁয়ারের সামনে পা দিয়েই সবাই বিস্ময়ে হতবাক হয়ে পড়ার জোগাড়। আয়ারটন অনুপস্থিত, খোঁয়ারটাও লণ্ডভণ্ড। সবাই মিলে আয়ারটনের নাম ধরে ডাকাডাকি করে চারিদিকে খোঁজ করলেন। কোথাও তাকে পাওয়া গেল না। দ্বীপবাসীরা যখন হতাশ দৃষ্টিতে পরস্পরের দিকে তাকিয়ে কর্তব্য নির্ধারণে ব্যস্ত, ঠিক তখনই টপকে অস্বাভাবিক অস্থির হয়ে পড়তে দেখা গেল। সে অনবরত ঘেউ ঘেউ করতে করতে চারদিকে ছুটোছুটি দাপাদাপি শুরু করে দিল। টপের অস্থিরতার কারণ জানতে হারবার্ট উদ্ভ্রান্তের মতো ছুটে যেতেই আচমকা বিকট আর্তনাদ করে মাটিতে লুটিয়ে পড়লেন। বন্দুকের গুলির আওয়াজ শুনে স্পিলেট ও প্যানক্রফট ছুটোছুটি করে এগিয়ে গিয়ে দেখেন হারবার্টের রক্তাপ্লুত দেহটা মাটিতে পড়ে আছাড়ি পিছাড়ি করছে। তবে প্রাণে বেঁচে গেছেন। ক্যাপ্টেন হার্ডিং ইতিমধ্যে সেখানে পৌঁছে গেছেন। তিনিও বন্দুকের গুলির আওয়াজ শুনে হারবার্টের দিকে এগোতে লাগলেন। এমন সময় তার দিকে বন্দুকের একটা গুলি ছুটে এলো। ব্যাপারটা লক্ষ্য করে তিনি অতর্কিতে বসে পড়ে প্রাণ বাঁচালেন। একটা বোম্বেটে। বন্দুকের গুলি ফুরিয়ে যাওয়ায় অসহায় দৃষ্টি মেলে ক্যাপ্টেন হার্ডিংয়ের দিকে সে তাকিয়ে রইল। ক্যাপ্টেন হার্ডিং এক লাফে তার উপর পড়ে হাতের ছুরিটা তার বুকে আমূল গেঁথে দিলেন। বোম্বেটেগুলো খোঁয়ারে আশ্রয় নিয়েছে। সারাদিন জঙ্গলে জঙ্গলে ঘুরে খাবারের খোঁজ করে, আর তারা রাত কাটায় খোঁয়ারে। দ্বীপবাসীরা এসে পড়ায় তাদের অসুবিধা ঘটেছে। 27 নভেম্বর স্পিলেট টপকে নিয়ে ভোরে বনের দিকে রওনা হলেন। সোয়া মাইল গিয়ে টপ গলা ছেড়ে ঘেউ ঘেউ করতে লাগলো। সে দৌড়ে গিয়ে অদূরবর্তী ঝোপের ফাঁক থেকে রক্তমাখা পোশাকের একটা টুকরো বের করে আনলো। তাকে সেটা দাঁতে কামড়ে আনতে দেখেই স্পিলেট চিনতে পারলেন এটা আয়ারটনের পোশাকের টুকরো, ছিঁড়ে গাছে আটকে গেছে। তবে তবে সে কি বেঁচে রয়েছে? 29 নভেম্বর কদিন ধরে নেবুচাডনেজার একা গ্রানাইট হাউস আগলাচ্ছেন। সেদিন দুপুরের ঠিক আগে ব্যস্ত পায়ে জ্যাপ খোয়ার বাড়িতে হাজির হলো। তার গলায় একটা চিরকুট বাঁধা, তাতে লেখা, শুক্রবার সকাল 6টায় বোম্বেটেরা প্লেটোর ওপর চড়াও হয়েছে। ইতিনেপ। চিঠিটা পড়েই দ্বীপবাসীরা রীতিমতো হাই হাই করে উঠলেন। ওনাগা দুটোকে গাড়িতে জুড়ে দেয়া হলো। অসুস্থ হারবার্টকে গাড়ি ছাড়া নিয়ে যাওয়া সম্ভব নয়। সে সংজ্ঞাহীন, গায়ে তখনও জ্বর। ক্যাপ্টেন হার্ডিং জঙ্গল থেকে উইলো গাছের ছাল এনে রস করলেন। হারবার্টকে খাইয়ে দিলেন। কুইনাইনের বিকল্প ব্যবস্থা। তবু তার জ্বর ছাড়ল না। একমাত্র কুইনাইন প্রয়োগ করতে পারলে জ্বর অবশ্যই ছাড়বে। অনন্যোপায় হয়ে তখনকার মতো যাত্রা স্থগিত রাখতেই হলো। অচৈতন্য হারবার্টকে নিয়ে এতটা পথ যাওয়ার ঝুঁকি নিলেন না। হারবার্ট সারা রাত জ্বরের ঘোরে ছটফট করলেন। সকালে এক অত্যাশ্চর্য ব্যাপার ঘটে গেল। এক অলৌকিক ব্যাপারও বলা চলে। খোঁয়ার বাড়ির সামনে একটা শিশি পড়ে থাকতে দেখা গেল। তার গায়ে লেখা সালফেট অফ কুইনাইন। ক্যাপ্টেন হার্ডিংয়ের নির্দেশে কফির সঙ্গে 18 গ্রেন কুইনাইন মিশিয়ে হারবার্টকে খাইয়ে দেয়া হলো। কিছুক্ষণের মধ্যেই জ্বর কমতে লাগলো। বিকালে উপসর্গও রইল না। প্রলাপ বকাও বন্ধ হয়ে গেল। কুইনাইনের শিশিটা দ্বীপবাসীদের মধ্যে নতুন করে রহস্যের সঞ্চার করল। কে শিশিটাকে খোঁয়ারের দরজায় রেখে দিয়ে গেল? কে সে শুভাকাঙ্ক্ষী? ফেব্রুয়ারি মাস পড়ল। দ্বীপবাসীরা গ্রানাইট হাউসে অবস্থান করছে। এদিকে বোম্বেটেদের উপস্থিতি কিছু কিছু চিহ্ন এখানে ওখানে পাওয়া যেতে লাগলো। ভাঙা ডালপালা, পায়ের চিহ্ন, পোড়া ছাই দেখে দ্বীপবাসীরা নিঃসন্দেহ হলেন দুর্ধর্ষ বোম্বেটেরা ধারে কাছেই ঘুরঘুর করছে। স্পিলেট ভাবছেন বোম্বেটেরা হয়তোবা ফ্র্যাঙ্কলিন পাহাড়ের গুহায় মাথা গুঁজেছে। তারা সবাই আবার কদিনের জন্য খোঁয়ার বাড়িতে গেলেন। সেখান থেকে ফ্র্যাঙ্কলিন পাহাড়ের প্রতিটা গুহায় হানা দিয়ে বোম্বেটেদের খোঁজ করতে লাগলেন। এক বিকেলে দ্বীপবাসীরা ফ্র্যাঙ্কলিন পাহাড় থেকে খোঁয়ার বাড়িতে ফিরে চমকে উঠলেন।
দেখলেন ঘরের ভেতরে কে একজন পিছন ফিরে শুয়ে। দরজা দিয়ে অনুসন্ধিৎসু দৃষ্টিতে তাকিয়েই তারা চিনে ফেললেন আয়রটন পিছন ফিরে শুয়ে। দিব্যাসীরা ব্যস্ত পায়ে ঘুরিয়ে তাদের দিকে তাকালো। ক্ষীণ কণ্ঠে বলল, যাক, নিশ্চিন্ত হওয়া গেল। বিপদ সামনে, বন্দুক নিয়ে সবাই তৈরি থাকুন। ঠিক তখনই টপের গর্জন শোনা গেল। বন্দুক হাতে তার কণ্ঠস্বর অনুসরণ করলেন। সামান্য এগিয়েই তারা ঝর্ণার ধারে থমকে দাঁড়িয়ে পড়লেন। তাদের সামনে পাশাপাশি গা ঘেঁষাঘেঁষি করে 5-5টা বোমবেটের মৃতদেহ পড়ে। কে দিব্যাসীদের চরমতম শত্রু বোমবেটেদের মেরে সাবার করল? রহস্য, গভীর রহস্য। দিব্যাসীরা নতুনতর এক সমস্যায় জড়িয়ে পড়লেন। আয়রটন একটু সুস্থ হলে তার দুরবস্থার কথা এক এক করে বলতে লাগলো। আয়রটন খোঁয়ারে আসার পরদিনই কে বা কারা যেন আচমকা পিছন থেকে তার চোখ দুটো চেপে ধরল। পিঠ মোড়া করে বেঁধে ফ্রাঙ্কলিন পাহাড়ের গুহায় নিয়ে গেল। বোমবেটেদের একজন তাকে হঠাৎ চিনে ফেলল। তাকে না মেরে দিব্যাসীদের তথ্য সংগ্রহের আশায় জিইয়ে রাখল। কিন্তু আয়রটন তাদের হতাশ করল। কোনো তথ্যই সে তাদের কাছে ফাঁস করল না। তার পরের ঘটনা, কি করে সে খোয়ার বাড়ি ঘরে এলো, কিছুই তার জানা নেই। তাই বোমবেটেদের হত্যার ব্যাপারটা রহস্যের আড়ালেই রয়ে গেল। এত বড় একটা রহস্য আড়ালেই থাকলো। ক্যাপ্টেন হার্ডিং বোমবেটেদের লাশগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিঃসন্দেহ হলেন। কোনো উন্নত ধরনের বৈদ্যুতিক যন্ত্রের সাহায্যে তাদেরকে হত্যা করা হয়েছে। আবার একটা রহস্য ক্যাপ্টেন হার্ডিংয়ের মাথায় ভর করল। 19 ফেব্রুয়ারি, অজ্ঞাত পরিচয় দেবতুল্য হিতাকাঙ্ক্ষীকে খুঁজে বের করার জন্য দ্বীপবাসীরা ফ্র্যাঙ্কলিন পাহাড়ে হাজির হলেন। একটা অন্ধকার গুহার দরজায় গিয়ে অনুসন্ধানকারী দ্বীপবাসীরা থমকে দাঁড়িয়ে পড়লেন। গুহার জমাট বাঁধা অন্ধকার থেকে কেমন একটা চাপা গুঞ্জন ভেসে আসতে লাগলো। গুঞ্জন ঠিক নয়, দুমদুম আওয়াজ। ক্যাপ্টেন হার্ডিং রহস্যটার সমাধানের জন্য তৎপর হলেন। স্পিলেট বললেন, আমরা বোধহয় ভয়ঙ্কর এক বিপদের মুখোমুখি হতে চলেছি। আমার মনে হচ্ছে অদূরে কোনো সুপ্ত আগ্নেয়গিরি নতুন করে অগ্নি উদ্গীরণ করার প্রস্তুতি নিচ্ছে। তাই যদি হয় তবে আমাদের মৃত্যু কেউ রদ করতে পারবে না। স্পিলেটের কথায় ক্যাপ্টেন হার্ডিং মোটেই বিমর্ষ হয়ে পড়লেন না। হিতকারী অধিদেবতা থাকতে তিনি কোনো বিপদকেই যথার্থ বিপদ মনে করেন না। তার একমাত্র চিন্তা তাকে খুঁজে বের করা। ইতোমধ্যে দ্বীপবাসীরা ভাঙ্গা জাহাজটার ভাঙা খোল, পাটাতন ও মাস্তুলটা ব্যবহার করে চমৎকার একটা জাহাজ তৈরি করে ফেলেছেন। 15 অক্টোবর একেবারেই নতুনতর একটা ঘটনা ঘটে গেল। টেলিগ্রামের বৈদ্যুতিক ঘণ্টাটা ক্রিং 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 করে বেজে উঠল। ক্যাপ্টেন হার্ডিং বিস্ময়ে হতবাক হয়ে পড়ার জোগাড় হলেন। দ্বীপবাসীরা সবাই তো তার কাছাকাছি রয়েছেন, তবে কে ঘণ্টা বাজাচ্ছে? তিনি ব্যস্ত পায়ে এগিয়ে যন্ত্রের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, কে কে আপনি? কি চাই বলুন? মুহূর্ত মাত্র দেরি না করে আপনারা সবাই খোয়ার বাড়িতে চলে আসুন। বিপরীত দিক থেকে অচেনা কণ্ঠস্বর ভেসে এলো। ক্যাপ্টেন হার্ডিং আপন মনে বলে উঠলেন, এতদিনে তবে রহস্যের পর্দা একটু একটু করে সরে যেতে শুরু করেছে। জ্যাপের ওপর গ্র্যানাইট হাউস রক্ষার যাবতীয় দায়িত্ব দিয়ে দ্বীপবাসীরা দল বেঁধে খোঁয়ার বাড়ির দিকে পা বাড়ালেন। হারবার্ট খোঁয়ার বাড়িতে পৌঁছেই এক ছুটে ঘরের ভেতরে চলে গেলেন। দেখলেন টেবিলের উপর একটা চিরকুট পড়ে, ইংরেজিতে একটা ছত্র লেখা, নতুন তার অনুসরণ করে চলে আসুন। তিনি এক লাফে ঘরের বাইরে এসে দেখলেন পুরনো তারের গায়ে নতুন তার রাখা হয়েছে। দ্বীপবাসীরা চিঠির বক্তব্য অনুযায়ী নতুন তার অনুসরণ করতে করতে সমুদ্রের ধারে হাজির হলেন। তারটা সমুদ্রের জলে নেমে গেছে দেখা গেল। দ্বীপবাসীরা তো একেবারেই মুষড়ে পড়লেন। পরমতম হিতাকাঙ্ক্ষীর খোঁজে শেষ পর্যন্ত সমুদ্রের জলে ডুব দিতে হবে নাকি? ক্যাপ্টেন হার্ডিং এর পরামর্শে সবাই ভাটার জন্য অপেক্ষা করতে লাগলেন। ভাটার টানে জল নেমে গেলে কি দাঁড়ায় তারই অপেক্ষায় থাকা। কোনো গুহার মুখও ভেসে ওঠা অসম্ভব নয়। একটু বাদেই তুমুল ঝড় আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। কড়াক কড়াক শব্দে বাজও পড়ছে মুহুর্মুহু। জোয়ারের জল নেমে যেতেই সত্যই একটা গুহার মুখ দ্বীপবাসীদের চোখের সামনে ভেসে উঠল। দেখা গেল টেলিগ্রাফের তারটা সোজা গুহার ভেতরে ঢুকে গেছে। গুহার মুখে কালো একটা বস্তু দেখতে পেয়ে
ক্যাপ্টেন হার্ডিং সেটা ধরে এক হেঁচকা টান দিলেন। একটা লোহার নৌকার গলুই এগিয়ে এলো। সবাই টানাটানি করে নৌকাটা বের করে ফেললেন। মুহূর্ত মাত্র সময় নষ্ট না করে সবাই নৌকাটায় চেপে দ্রুত গুহাটার ভেতরে ঢুকে গেলেন। নৌকা এগিয়ে চলল অন্ধকার গুহাপথে। কিছু দূর যেতেই নৌকারোহী দ্বীপবাসীরা সামনে অত্যুজ্জ্বল একটা আলো দেখতে পেলেন। সেটাকে বৈদ্যুতিক আলো বলেই মনে হলো। আরও কিছু দূর যেতেই ক্যাপ্টেন হার্ডিং দেখলেন অতিকায় একটা মাছের মতো বস্তু। মাছের মতোই তার দুদিক সরু, তাতের মাকু যেমনটা হয়ে থাকে। অতিকায় বস্তুটাকে দেখেই ক্যাপ্টেন হার্ডিং সোল্লাসে বলে উঠলেন, হ্যাঁ, আমাদের হিতাকাঙ্ক্ষীর খোঁজ পাওয়া গেছে, পেয়েছি। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে আমার মোটেই ভুল হয়নি। হ্যাঁ, তিনি। পেয়ে গেছি। ক্যাপ্টেন হার্ডিং এগিয়ে গিয়ে লম্বা একটা সিঁড়ির গায়ে নৌকাটা ভেড়ালেন। সবাই ব্যস্ত পায়ে সিঁড়িটা বেয়ে নিচে নামতে লাগলেন। দরজা ঠেলে ভেতরে ঢুকেই ক্যাপ্টেন হার্ডিং বিনীত স্বরে নিবেদন করলেন, ক্যাপ্টেন নিমো, আপনি আমাদের ডেকেছেন? আমরা এসেছি ক্যাপ্টেন, এই যে আমরা। মাথা নিচু করে গভীর ভাবনায় তলিয়ে থাকা ক্যাপ্টেন নিমো ধীরে ধীরে মুখ তুললেন। গম্ভীর স্বরে উচ্চারণ করলেন, না, আমার কোনো নাম নেই। আজ আমি নামগোত্রহীন বৃদ্ধ। আপনার কিছুই আমার অজানা নেই ক্যাপ্টেন। আমি আপনাকে চিনি, জানিও সবই। জানলেই বা এখন আর ক্ষতি কি? আমার তো সময় ঘনিয়ে এসেছে, মরতে বসেছি। মুহূর্তের জন্য ক্যাপ্টেন হার্ডিংয়ের দিকে নিস্তেজ চোখের মনি ঘুরিয়ে ক্যাপ্টেন নিমো এবার বললেন, আপনি কি আমার নাম জানেন? বলুন তো, কি নাম আমার? ক্যাপ্টেন নিমো, ঠিক কি না? আর আপনার এই অত্যাশ্চর্য একেবারেই অবিশ্বাস্য ডুবো জাহাজটার কথাও আমার অজানা নয়। হ্যাঁ, আমার প্রিয়তম বাহন এই নটিলাসে চেপে আমি অনেকগুলো বছর অতিবাহিত করেছি। একটা কথা, পৃথিবীর সঙ্গে তো দীর্ঘদিন আমার সমস্ত সম্পর্ক ছিন্ন। বলুন তো, আমার অজ্ঞাতবাসের খবরটা কে প্রচার করেছে? তার সঙ্গে আমার কোনো সম্পর্ক তো নেই, এমনকি তার উপর কোনো কর্তৃত্বও আমার নেই। তাকে বিশ্বাসঘাতক জ্ঞান। তাকে কথাটা শেষ করতে না দিয়েই ক্যাপ্টেন নিমো চাপা দীর্ঘশ্বাস ফেলে এবার বললেন, বুঝতে পেরেছি। 16 বছর আগেরকার কথা। এক ফরাসি ভদ্রলোক, তার নাম প্রফেসর অ্যারোনক্স, তখন আমার এই ডুবোজাহাজে এসেছিলেন। তিনি আমার অজ্ঞাতবাসের খবরটা চাউর করেছেন। আমি তো নিশ্চিত ছিলাম নরওয়ের ঘূর্ণিপাকে পড়ে তিনি প্রাণ হারিয়েছেন। অবশ্যই না, তিনি প্রাণে বেঁচে গিয়েছিলেন আর স্বদেশে ফিরে আপনার কীর্তিকাহিনী সম্বলিত 20,000 লিগস আন্ডার দ্য সি নামে এক বই লিখে জনসমাজে প্রচার করেন। সে যাই হোক না কেন, 7 মাসের বিস্ময় ভরা কীর্তিকথাই আপনাকে বিশ্ববাসীর কাছে অমর করে রাখবে ক্যাপ্টেন নিমো। চোখে মুখে তাচ্ছিল্যের ভাব ফুটিয়ে তুলে ক্যাপ্টেন নিমো এবার বললেন, অমর চিরজীবী স্মরণীয়, তাই না? কেন স্মরণীয়? সমাজ বিরোধী সভ্য মানুষের চরমতম শত্রু, জঘন্য অপরাধে অভিযুক্ত হিসেবে স্মরণীয়, ঠিক কি না? ক্যাপ্টেন নিমো, আপনার কাজের সমালোচনা করতে যাওয়া আমার পক্ষে ধৃষ্টতা ছাড়া কিছুই নয়। তাছাড়া আপনার অতীত কাহিনীও আমার অজানা। কেবল এইটুকুই উপলব্ধি করেছি, আমরা লিঙ্কন দ্বীপে পা দেয়া মাত্র একজন পরম হিতাকাঙ্ক্ষী যথার্থ বন্ধু প্রতি মুহূর্তে আমাদের সংকট মুক্ত করার জন্য তৎপর। আর সে পরোপকারী মহাত্মার স্নেহ, মায়া, মমতার জন্যই আমরা এতগুলো প্রাণী আজও প্রাণে বেঁচে রয়েছি। আর সে হিতাকাঙ্ক্ষী অকৃত্রিম বন্ধুটি হচ্ছেন আপনি। হ্যাঁ, আপনি ছাড়া আর কেউ নন। হ্যাঁ, আমি সেই ব্যক্তি। আমার জীবন কথা আপনার কাছে তুলে ধরছি। সবকিছু শুনে আমার সম্বন্ধে যা ধারণা করার করবেন। ক্যাপ্টেন নিমো এবার যা বললেন তার মর্মার্থ হল, তিনি একজন ভারতবর্ষীয়, বুন্দেলখণ্ডের রাজকুমার। রাজকুমার ডাক্কার ছিল তার ছাত্র। 6 থেকে 30 বছর বয়স পর্যন্ত তিনি বিজ্ঞান, শিল্পবিদ্যা আর সাহিত্য চর্চা করে অতিবাহিত করেন। ভবিষ্যতে স্বাধীন ও সার্বভৌম ক্ষমতার অধিকারী হওয়াই ছিল তার একমাত্র লক্ষ্য। নিজেকে সেভাবেই তৈরিও করেছিলেন। 1857 সালে মহাবিদ্রোহের জোয়ার বইতে লাগলো দেশের বিভিন্ন প্রান্তে। রাজকুমার ডাক্কারও বিদ্রোহের সামিল হলেন। তার বীরত্বের ব্যাপারে চাক্ষুষ করে ইংরেজ সরকার তাকে জ্যান্ত অথবা মৃত ধরিয়ে দেওয়ার বিনিময়ে মোটা টাকা পুরস্কার ঘোষণা করলেন।
উপায়ান্তর না দেখে তিনি আত্মগোপন করলেন। বিদ্রোহ দমন করে ইংরেজ দেশগুলোকে পূর্ণ দখল করে ফেলল। বিদ্রোহী বীর রাজকুমার ডাক্কার 20 জন অনুগত সহকর্মীকে নিয়ে বুকে অনন্ত হাহাকার আর জমাট বাঁধা ঘৃণা নিয়ে গা ঢাকা দিলেন। শ্বেতাঙ্গ মহাপুরুষেরা যেখানে তার টিকির নাগালও পাবে না এমন শান্তির স্থান সাগরের বুকে আশ্রয় নিলেন তিনি। প্রশান্ত মহাসাগরের বুকে এক নির্জন নিরালা দ্বীপে তিনি হঠাৎ হাজির হলেন। অস্ত্র ফেলে সৈনিক হলেন একজন বৈজ্ঞানিক। নিজের পরিকল্পনা মাফিক অত্যাশ্চর্য এক ডুবো জাহাজ তৈরি করলেন। তার নামকরণ করলেন নটিলাস। অত্যাশ্চর্য পদ্ধতিতে তৈরি এটা। সমুদ্রের জল থেকে বিদ্যুৎ তৈরি করে ব্যবহার করতে লাগলেন। নটিলাসে চেপে ক্যাপ্টেন নিমো 7 সমুদ্র চষে বেড়াতে লাগলেন। কখনো সমুদ্রের বুকে, আবার কখনো বা জলের তলা দিয়ে অগ্রসর হতে হতে ক্যাপ্টেন নিমো কত সব জাহাজডুবির ধনরত্ন উদ্ধার করেছেন তার শেষ নেই। 1702 সালে কোটি কোটি মোহর ও মূল্যবান সম্ভার নিয়ে স্প্যানিশ জাহাজ সমুদ্রে তলিয়ে যায়। ক্যাপ্টেন নিমো পরবর্তীকালে সেগুলো উদ্ধার করে স্বাধীনতাকামী মুক্তিযোদ্ধাদের মধ্যে দরাজ হাতে বিতরণ করলেন। তবে সতর্কতার সঙ্গে নিজের নাম ও পরিচয় গোপন রাখলেন। সেটা ছিল 1866 সালের শেষ। ডুবোজাহাজ নটিলাসে এসে আশ্রয় নিলেন ফরাসি প্রফেসর অ্যারোনাক্স। সঙ্গে এলো তার এক ভৃত্য ও এক যুবক জেলে। তারা নটিলাসকে ধ্বংস করার গোপন চক্রান্তে লিপ্ত হয়। তাদের দুরভিসন্ধ ক্যাপ্টেন নিমো 3 জনকেই কয়েদিদের সঙ্গে আটকে রেখেছিলেন। 1867 সালের 23 জুন সুযোগ বুঝে তারা 3 জনই নটিলাসেরই এক নৌকায় চেপে পালিয়ে যান। নটিলাস তখন নরওয়ের কুখ্যাত ঘূর্ণিপাক মেলস্টেমের এলাকায় অবস্থান করছিল। অতএব ক্যাপ্টেন নিমো নিঃসন্দেহ হলেন তাদের 3 জনেরই সলিল সমাধি হয়েছে। ঈশ্বর সহায় থাকলে মারে সাধ্যকার। তারা প্রাণে বেঁচে গেলেন। নিজের দেশে ফিরে প্রফেসর অ্যানাক্স ক্যাপ্টেন নিমোর বিচিত্র কাণ্ড কারখানা সম্বলিত 20,000 লিগস আন্ডার দ্য সি নামক বইটি লিখেন। ক্যাপ্টেন নিমো এখন নিঃসঙ্গ, একেবারেই একা। তার সহকর্মীরা এক এক করে সবাই মারা গেছে। লিঙ্কন দ্বীপের এ গহ্বরে নটিলাস 2 বছর কাটাচ্ছে। আগ্নেয়গিরির লাভা জমে জমে গহ্বরটার মুখ ছোট করে দিয়েছে। নটিলাসের বেরোবার পথ বন্ধ। তাই এখানেই তিনি মৃত্যুর জন্য ধীর প্রতীক্ষায় রয়েছেন। এমন সময় একদিন ক্যাপ্টেন নিমো দেখলেন অতিকায় একটা বেলুনে চেপে কয়েকজন লোক লিঙ্কন দ্বীপে পড়ছেন। ক্যাপ্টেন হার্ডিং আছাড় খেয়ে মাটিতে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেললে ক্যাপ্টেন নিমো তাকে কাঁধে তুলে গর্তটার মধ্যে রেখে দিয়ে এসেছিলেন। ভাবলেন 5 জন দ্বীপবাসীর কাছে নিজেকে গোপন রাখবেন। তিনি তাদের গতিবিধি লক্ষ্য করে বুঝলেন লোকগুলো সৎ, নিষ্ঠাবান, খুব উদ্যমী ও পরিশ্রমী। ডুবুরির পোশাক পরে গ্র্যানাইট হাউসের কুয়োয় ঢুকে তিনি মাঝে মধ্যেই তাদের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপন্থা নীরবে শুনতেন। এভাবেই তিনি জানতে পারলেন তারা দাসপ্রথার বিরুদ্ধে লড়াই করে দেশ ছাড়া হয়েছেন। তাই মুক্তিকামী উদার হৃদয় ক্যাপ্টেন নিমোর সাহায্য পাওয়ার যোগ্য বিবেচিত হলেন। এবার থেকে তিনি তাদের ছায়ার মতো অনুসরণ করে বিভিন্নভাবে কঠিন বিপদ থেকে উদ্ধার করার কাজে আত্মনিয়োগ করলেন। ক্যাপ্টেন নিমো দ্বীপবাসীদের, বিশেষ করে ক্যাপ্টেন হার্ডিংকে কিছু জরুরি উপদেশ দেবার জন্য এখানে নটিলাসে ডেকে এনেছেন। ক্যাপ্টেন নিমো তার অতীত কাহিনী শেষ করে এবার বললেন, আমার কথা তো শুনলেনই, আবার বলুন তো আমার সম্বন্ধে আপনাদের কি ধারণা জন্মালো? ক্যাপ্টেন হার্ডিং বুঝতে পারলেন ক্যাপ্টেন নিমো বিশেষ একটা জাহাজডুবির কথা জানতে আগ্রহান্বিত। ডুবোজাহাজ নটিলাস প্রচুর সংখ্যক শিশু, বৃদ্ধ ও মহিলা সহ যে জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল। ডুবোজাহাজ নটিলাস প্রচুর সংখ্যক শিশু, বৃদ্ধ ও মহিলা সহ যে জাহাজটাকে ডুবিয়ে দিয়েছিল তার কথা। ব্যাপারটা নিয়ে সভ্য সমাজে সমালোচনার জোয়ার বয়ে গিয়েছিল। ফলে ক্যাপ্টেন হার্ডিং তার প্রশ্নটাকে সতর্কতার সঙ্গে এড়িয়ে গেলেন। তিনি কেবল বললেন, ক্যাপ্টেন নিমো, আপনার শারীরিক অবস্থা দেখে আমি সত্যি আতঙ্কিত। হিতাকাঙ্ক্ষীকে হারালে আমাদের আফসোসের সীমা থাকবে না। নটিলাসের বাইরে নিয়ে গেলে হয়তো আপনার শরীরের অবস্থার পরিবর্তন ঘটতে পারে। স্বাভাবিকতা ফিরে পেয়ে তা কি করে হয় বলুন তো? নটিলাসের সঙ্গে আমার আত্মিক যোগ রয়েছে। এখানেই আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই।
আগামীকাল আমি পৃথিবী ছেড়ে যাব। কয়েক মুহূর্ত নীরবতার মধ্য দিয়ে কাটিয়ে আবার ক্ষীণকণ্ঠে বলতে লাগলেন, আমার একটা অনুরোধ আপনাদের রাখতে হবে। রাখবেন তো? আমার মৃত্যুর পর আপনাদের এ দ্বীপ ছেড়ে চলে যেতে হবে। রাজকুমার ডাক্কারের এক বাক্স হিরে আপনাদের হাতে তুলে দিলাম। সময় সুযোগ মতো সৎ কাজে এগুলো ব্যয় করবেন। আর কিছু সমুদ্রের মহামূল্য মতি দিচ্ছি। আমার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেলে নৌকায় উঠলে দেখতে পাবেন নটিলাসের গায়ে সামনের দিকে দুটো ছিদ্র আছে। তাদের মুখ খুলে দিলে নটিলাসের তলদেশের জলধারে হুড়হুড় করে জল ঢুকবে। আমার মৃতদেহ নিয়ে নটিলাস ধীরে ধীরে তলিয়ে যেতে থাকবে। এবার ক্যাপ্টেন হার্ডিংয়ের হাত দুটো জড়িয়ে ধরে মিনতির স্বরে বললেন, আমার অন্তিম বাসনা পূর্ণ করবেন, কথা দিচ্ছেন তো? ক্যাপ্টেন হার্ডিং ঘাড় কাত করে তার কথার সম্মতি জানালেন। পরের দিন সন্ধ্যায় ক্যাপ্টেন নিমো পরপারের উদ্দেশ্যে যাত্রা করলেন। দ্বীপবাসীরা চোখ মুছতে মুছতে হাঁটু গেড়ে বসে পরম পিতার কাছে তার বিদেহী আত্মার সদ্গতির জন্য প্রার্থনা করলেন। ক্যাপ্টেন নিমোর নির্দেশ অনুযায়ী ক্যাপ্টেন হার্ডিং কাজ করবেন। তার নশ্বর দেহটাকে বুকে নিয়ে নটিলাস ধীরে ধীরে তলিয়ে যেতে লাগলো। ক্যাপ্টেন হার্ডিং এবং তার সহকর্মীরা কঠোর পরিশ্রম করে বিশালায়তন নৌকাটার তৈরির কাজ সম্পূর্ণ করে ফেললেন। 1869 সালের 1 জানুয়ারি প্রকৃতি হঠাৎ ভীষণ ক্ষেপে গেল। ঝড়, ঝঞ্ঝা আর বজ্রপাতের তীব্র প্রতিযোগিতা শুরু হয়ে গেল। বজ্রপাতে গাছপালা জ্বলে পুড়ে খাক হয়ে যেতে লাগলো। ক্যাপ্টেন হার্ডিং লক্ষ্য করলেন এ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে পাতালপুরীর যেন একটা নিবিড় সম্পর্ক রয়েছে, নইলে আগ্নেয়গিরি বা এমন করে ক্ষেপে উঠবে কেন? খোয়ারের দিকে গলিত লাভা ও ধোঁয়ার কুণ্ডুলি প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে। খোয়ারের দিকে গলিত লাভা ও ধোঁয়ার কুণ্ডুলি প্রচণ্ড বেগে ধেয়ে চলেছে। অস্থির চিত্ত বন্য জন্তু জানোয়ারেরা বিকট আর্তনাদ করতে করতে ছুটোছুটি দাপাদাপি করছে। সকাল 7টার কাছাকাছি প্রলয়ঙ্কর কাণ্ড শুরু হয়ে গেল। জঙ্গলে আগুনের বন্যা শুরু হলো। এমনকি খোয়ারে যাবার পথও বন্ধ হয়ে গেল। লেকের জল একমাত্র ভরসা। জল শুকিয়ে গেলে পানীয় জলের অভাবে দ্বীপবাসীদের তৃষ্ণায় বুক চাপড়াতে হবে, মরতে হবে অসহায়ভাবে। কিছুক্ষণ কাটাতে না কাটাতে পাহাড় থেকে পাথরের বৃষ্টি শুরু হয়ে গেল। আর আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার স্রোত তো রয়েছেই। ক্যাপ্টেন হার্ডিং আর্তনাদ করে উঠলেন, হায়, তোমরা হাঁ করে দাঁড়িয়ে কি দেখছো? তাড়াতাড়ি যন্ত্রপাতি নিয়ে এসো। বাঁধ দিয়ে লাভার স্রোত আটকাতে হবে। আতঙ্কিত দ্বীপবাসীরা ব্যস্ত হয়ে পাথরের চাই সাজিয়ে প্রায় 3 ফুট উঁচু করে বাঁধ দিয়ে দিল। জোর কদমে নৌকা তৈরির শেষ কাজটুকু তারা সেরে ফেলল। 20 দিনের কাজ মাত্র 2 দিনে সেরে ফেলল। আবার লাভার স্রোত বইতে লাগলো। এবার উত্তপ্ত গলিত লাভা প্রসপেক্ট হাউস পর্যন্ত ধেয়ে এলো। দ্বীপবাসীরা এমনকি টপ পর্যন্ত আতঙ্কে মুষড়ে পড়ল। একসময় প্রসপেক্ট হাউস আর গ্রানাইট হাউস উভয়ই লাভার স্রোতের কবলে পড়ে ধ্বংস হয়ে গেল। দ্বীপবাসীরা সকাল হলেই নৌকা জলে ভাসাবার পরিকল্পনা নিলেন। কিন্তু হায়, সকাল আর হতে পারল না। তার আগেই প্রচণ্ড শব্দসহ অগ্নিবাষ্প প্রায় 1003 ফুট উঁচু হয়ে আকাশের দিকে উঠল, চারদিক ছেয়ে ফেলল। সমুদ্রের তলদেশের ফাটল দিয়ে লাভার স্রোত ঢোকার প্রচণ্ড শব্দ করে জল ওপরের দিকে ছিটতে ছিটতে উঠতে লাগলো। প্রচণ্ড বিস্ফোরণ প্রবল হতে লাগলো। পাহাড় টুকরো টুকরো হয়ে প্রবল বেগে ওপরের দিকে উঠে পর মুহূর্তেই সমুদ্রের বুকে আছাড় খেয়ে পড়তে লাগলো। সৃষ্টি ধ্বংস করার চক্রান্ত। দ্বীপবাসীরা উপায়ান্তর না দেখে জলে ঝাঁপ দিতে বাধ্য হলেন। এক টুকরো পাথর ছাড়া লিঙ্কন দ্বীপের কিছুই যে তার অব্যাহতি পেল না। এক টুকরো পাথর ছাড়া লিঙ্কন দ্বীপের কিছুই যে আর অব্যাহতি পেল না। দ্বীপবাসীরা সমুদ্রের ভয়ঙ্করতাকে অগ্রাহ্য করে সাঁতরে চলেছেন, কিন্তু বেচারা জ্যাপ একটা ফাটলে আটকে পড়ে অসহায়ভাবে প্রাণ দিল। দ্বীপবাসীরা কোনো রকমে সাঁতরে পর্বতের অবশিষ্ট অংশটুকুতে গিয়ে আশ্রয় নিলেন। দীর্ঘ 9 দিন অনাহারে অনিদ্রায় সেখানেই কাটিয়ে দিতে বাধ্য হলেন সবাই। পাথরের খাঁজে যেটুকু বৃষ্টি জল জমেছিল তা ভাগাভাগি করে এতগুলো প্রাণী পিতৃদত্ত প্রাণ রক্ষা করলেন। আয়টন ছাড়া বাকি সবাই কাহিল হয়ে পড়লেন। 26 মার্চ
আয়ারটন বিষণ্ণ মনে উত্তাল উদ্দাম সমুদ্রের দিকে মুখ করে বসে রইল। একসময় সমুদ্রের বুকে কালো একটা বিন্দুর মতো দেখতে পেল। ব্যাপারটা তার মধ্যে কৌতূহলের সঞ্চার করল। বিন্দুটার আকৃতি ক্রমে বড় হতে লাগলো, ক্রমে আরো বড়, আরো আরো। হ্যাঁ, তার অনুমান অভ্রান্ত। জাহাজ, হ্যাঁ জাহাজই বটে, পালতোলা জাহাজ, ডানকান জাহাজ। অকস্মাৎ আয়ারটন সংজ্ঞা হারিয়ে ফেলল। আয়ারটনের যখন সংজ্ঞা ফিরল তখন সে দেখল সুসজ্জিত কেবিনের নরম বিছানার ওপর শুয়ে। রবার্ট গ্র্যান্ট কি করে জানতে পারলেন আয়ারটন লিঙ্কন দ্বীপে বাস করছেন? দ্বীপবাসীদের কৌতূহল দমন করতে গিয়ে রবার্ট গ্র্যান্ট বললেন, চরম উত্তেজনা ও আতঙ্কে বোধ হয় আপনাদের স্মৃতিভ্রম ঘটছে। জনাব, আপনারাই তো ট্যাবর দ্বীপে বিজ্ঞপ্তি টাঙিয়ে দিয়ে এসেছিলেন। ক্যাপ্টেন হার্ডিং এর মুখে গভীর চিন্তার ছাপ ফুটে উঠল। একসময় ক্ষীণ কণ্ঠে উচ্চারণ করলেন, তবে এটা নির্ঘাত ক্যাপ্টেন নিমোর কাজ। তিনি আমাদের অজান্তে এমন একটা কাজ করে এতগুলো প্রাণীর জীবন রক্ষা করে গেছেন। উত্তাল উদ্দাম সমুদ্রের বুকে ভাসতে ভাসতে দ্বীপবাসীরা স্বদেশে ফিরে এলেন। ক্যাপ্টেন নিমোর দেয়া হীরা মতি বিক্রি করে নতুন একটা লিঙ্কন দ্বীপ গড়ে তুললেন তারা। একটা মাত্র গ্রানাইট পাথরের টুকরোর ওপর গড়ে উঠল ক্যাপ্টেন নিমোর চিরশান্তির নীড়। তার সমাধিস্তম্ভের সাক্ষ্য বহন করতে লাগলো সদ্য গড়ে তোলা লিঙ্কন দ্বীপ। গল্পের সমাপ্তি এখানেই।